আপনি হোয়াইট বোর্ডে চলে যান উপরেরটা মাঝখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের বিশেষ লাইভ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু আমাদের তোমাদের চাওয়া অনুযায়ী নতুন করে আমাদের ইউনিটের ক্লাস শুরু করতে বলেছিলাম আমাদেরকে, আমরা সেইভাবে নতুন করে তোমাদেরকে যতটা সম্ভব ডিপলি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হচ্ছি আবার নতুন করে। তোমাদের প্রথমেই বলি যে ক্লাসটা তোমাদের কাছে প্রথমে অনুরোধ থাকবে যে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটাকে করো, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেন ক্লাসের যা যা সমস্যা আছে তোমরা আমাকে জানাও, ঠিক আছে? কিভাবে সমাধান করতে হবে সেটা দায়িত্ব আমাদের, ঠিক আছে? বাট তোমাদের কাছে প্রথম কথা হচ্ছে ক্লাসটা করতে হবে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে, এবং প্রত্যেকটা কোশ্চেন আমি আজকে পার্ট বাই পার্ট কোশ্চেন দেখাবো তোমাদের, ঠিক আছে? আমরা আজকে প্রথমেই করব আজকে কোষ বিভাজন নিয়ে, ঠিক আছে? সো ওয়ান অফ দা মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে একটা বায়োলজির ক্ষেত্রে এই কোষ বিভাজন, কিন্তু ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং এটাও শিওর থাকো যে প্রতি বছর এখান থেকে আমাদের কোশ্চেন থাকে, প্রতি বছর। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে বলো অবশ্যই থাকবে, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের এটা মাস্ট থাকবে, মাস্ট। কারণ এখানে বায়োলজির উপরেই তোমার মার্ক বেশি, কেমিস্ট্রির উপরে মার্ক বেশি, ইউনিটের ক্ষেত্রে এই দুইটাই তোমার বেশি, আমরা সবাই জানি। সো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে অবশ্যই এটা যাতে আমাদের মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করি, ঠিক আছে? মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাকে একটু জানাও যে তোমরা সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু প্রথমে ক্লিয়ারলি জানাও। এবং তোমাদেরকে আমি প্রথমেই বলছি যে যেহেতু আমাদের কথা উঠছে, তোমাদের কাছে অনুরোধ ক্লাসে আগে ভালোভাবে মনোযোগ দাও, ক্লাসে অ্যাটেন্ড করো, তারপর যদি কোশ্চেন থাকে তারপর দায়িত্ব আমাদের। বাট তোমাদের প্রথম কথা রাখতে হবে যে তোমরা ক্লাসটা করতেছো, ঠিক আছে? আমি চাই যে আরো বেশি পরিমাণে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো, কোশ্চেন করো, সমাধান করার দায়িত্ব আমার, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? সো ক্লাসটা কিন্তু একদম শেষ পর্যন্ত তোমরা আগে করবা, ঠিক আছে? কথা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা একটু শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম ক্লাস থাকবে আমাদের কোষ নিয়ে, কোষের ইতিহাস, কোষের সংজ্ঞা, কোষের প্রকারভেদ সবকিছু দেখবো। প্রথমে আমরা চলে যাচ্ছি আজকে কোষ নিয়ে আলোচনা করবো আমরা। সেল ডিভিশন হচ্ছে আমাদের আজকে অধ্যায়, বাট আমরা প্রথম টপিক দিচ্ছি সেল, ঠিক আছে? এই সেলটা এমন একটা জিনিস, বায়োলজির ভিত্তি যদি বলে থাকো তাহলে অবশ্যই সেটা কি সেল। যদি বলো পৃথিবীর ভিত্তি কি সেল, আমি কেন বলবো? পৃথিবীর প্রত্যেকটা কিছুর সূচনা হয়েছে এই একটি মাত্র সেল থেকে, এবং একটি মাত্র কোষ থেকে পৃথিবীর সকল কিছুর সূচনা, তোমরা সবাই জানো এটা। সো এই সেল শব্দটা প্রথম যিনি পৃথিবীতে আনছিলেন তার নাম হচ্ছে রবার্ট হুক। তার নাম কি? রবার্ট হুক। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? রবার্ট হুক প্রথম পৃথিবীতে বললেন যে সেল বলে এমন একটা কিছু আছে যেখান থেকে নতুন কোনো কিছুর সূচনা হচ্ছে। রিমাইন্ডেড, তিনি বলেন নাই যে সেল কি, কিভাবে কি করবে, কিছু বলেন নাই, বাট বলছে জাস্ট এইটুকু ধারণা। তিনি প্রথম যখন সেল কথা তুলছিলেন, তিনি সেল মানে বলছিলেন যে সেল মানে হচ্ছে একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ। কি বলছিলেন? ক্ষুদ্র প্রকোষ্ঠ। আমি বোঝাতে পারছি কিনা? তিনি কিন্তু বলছেন সেল মানে ক্ষুদ্র প্রকোষ্ঠ। সেল মানে কিন্তু ক্ষুদ্র প্রকোষ্ঠ না, বাট তিনি জাস্ট একটা ধারণা দিলেন, রিমাইন্ডেড। আচ্ছা, এবার আসো, এরপরে তিনি কি করলেন? সেল নিয়ে একটা বই লিখলেন। বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। নাম কি? মাইক্রোগ্রাফিয়া। পরীক্ষায় এটাও আসতে পারে, মনে রাখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যত রকমের বিদঘুটে কোশ্চেন সব এগুলো দেয়। এই যে মাইক্রোগ্রাফিয়া বই লিখছেন, কে লিখছেন এটা আমার কি জানা দরকার? বায়োলজি পড়তে এসেছি, বায়োলজি থেকে কোশ্চেন আসবে, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন দেবে এটা যে মাইক্রোগ্রাফিয়া বইটা কার বা রবার্ট কোন বইটি লিখছিলেন, এটা যাতে মাথায় থাকে। তাহলে এটাও একটু আসার মতো কোশ্চেন, মনে রাখবা। তিনি মাইক্রোগ্রাফিয়া বইতে এই বিভিন্ন ইতিহাস তুলে ধরছেন, ভালো কথা। দেন অনেক বছর পরে দুইটা বিজ্ঞানী আসলেন। সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে কি? লোই ও সিকেভিচ। নাম কি? লোই ও সিকেভিচ বলে দুইজন বিজ্ঞানী আসলেন। তারা এবার সেল সম্পর্কে বিস্তার ধারণা আমাদের সামনে উত্থাপন করলেন। রিমাইন্ডিং, সেল সম্পর্কে বিস্তার ধারণা উত্থাপন করলেন। আমরা যদি এখন তোমাদেরকে কোশ্চেন করি, আমি জানি 99% স্টুডেন্ট এখনো পর্যন্ত একটা সেলের পূর্ণাঙ্গ সংজ্ঞা তোমরা দিতে পারবে না। তোমরা অনেক কথা বলতে পারবা,
বাট সেলের ধারণা দিতে পারবো না। এই জন্য কি করতে হবে, ক্লাসটা করতে হবে মনোযোগ দিয়ে। এখন কি করতে হবে দেখো, সেলটা আমরা সবাই জানি, সেল সম্পর্কে কি জানি, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যগত একক। সেল কি জানি, জীবদেহের গঠন ও কার্যগত একক। আচ্ছা, আজকে শেখো সেল আর কি হতে পারে, সেল সম্পর্কে আসলে আমরা কি জানি আজকে দেখো। এটা ক্লাস 5 6 এর বাচ্চাকে জিজ্ঞাসা করবা সেল কি, সেও বলবে জীবদেহের গঠন ও কার্যগত একক। আমি তোমাদেরকে এখন জিজ্ঞাসা করলে তোমরাও একই কথা বলবা, সেল হচ্ছে জীবদেহের গঠন ও কার্যগত একক। এসব করলে এক না হবে না, রিমাইন্ডেড, এসব করলে হবে না। এখন সেল সম্পর্কে ধারণা পেতে গেলে কি করতে হবে দেখো, আমি একটু নতুন স্লাইডে যাই। একটা সেল হতে গেলে তাকে এই শর্তটা মানতে হবে, যে কথাটা লিখছি রিমাইন্ড করো, অন্য কোন সজীব মাধ্যম, অন্য কোন সজীব মাধ্যম ব্যতি রেখেই আত্মপ্রজননে সক্ষম, আত্মপ্রজননে সক্ষম, প্রজননে সক্ষম। কথাটা অনেক জটিল লাগবে আমি জানি। আমি তোমাদের যারা নতুন করতেছো আজকে থেকে ক্লাস, আমি তোমাদেরকে এইভাবেই বলি, প্রথম ক্লাসেও বলছিলাম আজকেও বলতেছি, সেল তোমার যদি বায়োলজি ভালো করে বুঝতে হয়, বায়োলজির প্রত্যেকটা শব্দকে তোমাকে ভাঙা শিখতে হবে। অর্থাৎ কি, বাংলাকেও তুমি ভাঙো, ল্যাটিন ওয়ার্ডকেও ভাঙো। কিভাবে ভাঙো দেখো, এখানে দেখো সজীব বলতে আমরা কি বুঝি, যার জীবন আছে। সজীব বলতে কি বুঝি, যার জীবন আছে এমন একটা কিছু। আচ্ছা, এবার বলো ব্যতি শব্দের অর্থ কি, বাদ। আত্ম মানে কি, নিজ। প্রজননের শব্দের উদ্দেশ্য কি বা অর্থ কি, বংশবৃদ্ধি। অর্থাৎ দেখো, আমি কোনো কিছু মুখস্থ করব না, বায়োলজিতে সবসময় কি করি, মুখস্থ পাঠ করব না। কিভাবে দেখো, আমি যদি বলি যার জীবন আছে এমন একটা মাধ্যমকে বাদ রেখে নিজে নিজেই কোনো কিছু যদি বংশবৃদ্ধি করে, তখন সেটাকে কি বলবো, সেল বলবো। আমি কি কোনো মুখস্থ করার কিছু বললাম, খেয়াল করো, এমন একটা ধরলাম এই একটা জিনিস, তার জীবন আছে, এই কলমটা আছে ধরলাম জীবন আছে, এই জীবন আছে, এই মাধ্যমকে আমি বাদ রাখবো। বাদ রেখে যদি সে নিজে নিজেই কি করে, বংশবৃদ্ধি করতে পারে, আমি সেটাকে সেল বলতে পারবো। এটাকে কখন সেল বলবো, যখন সে নিজে নিজেই বংশবৃদ্ধি করবে, উইদাউট এনি কাইন্ড অফ জীবন আছে এমন একটা মাধ্যম বাদ রাখবো, শেষ। এখন দেখো, এটাকে যদি আমি আরো ক্লিয়ারলি বলি, এটা কিন্তু সংজ্ঞাকে আমি কোনো কিছু রূপদান করতে চাই, কিভাবে হবে দেখো। ধরলাম এটা হচ্ছে পিতা, আর এটা হচ্ছে কোন কারণে আমাদের মাতা। পিতা থেকে কি আসে, শুক্রাণু, সবাই জানি আমরা। পিতা থেকে কি আসে, শুক্রাণু। মাতা থেকে কি আসে, ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু একসাথে যখন হয় তখন তৈরি করে কি, জাইগোট। বাচ্চারাও জানে এগুলো, কিন্তু বাচ্চারাও জানে, বাট এর পরের গুলো কাহিনীগুলো খেয়াল করো। জাইগোট থেকে প্রথম তৈরি হয় ভ্রূণ। ওকে, জাইগোটের পরের প্রথম ধাপের নাম কি, ভ্রূণ। ভ্রূণ থেকে মরুলা, ভ্রূণ থেকে কি, মরুলা। মরুলা থেকে ব্লাস্টুলা, মরুলা থেকে কি আসলো, ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা থেকে আসবে গ্যাস্ট্রুলা। তারপর আসবে কি, এই গ্যাস্ট্রুলার পরে আমরা পাবো একটা পূর্ণাঙ্গ শিশু। পৃথিবীতে প্রথম কিভাবে আসবে একটা শিশু, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে কিভাবে একটা শিশু জন্ম লাভ করে, কতগুলো ধাপ পার হয়ে তারপর দেখো। এখন কেন এগুলো বলতেছি, একই সাথে এখান থেকে এমসিকিউ আসবে, একই সাথে এখান থেকে কি হবে, একই সাথে তোমার এই সেলের এই ধারণাটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। কি করে একটু খেয়াল করো। আচ্ছা দেখো, প্রথম কথা, এই মরুলা ধাপে এসে কি হয় দেখো, জাইগোট যখন থাকে তখন মাত্র দুইটা কোষ থাকে। একটা জাইগোটের ভিতরে কয়টা কোষ থাকবে, মাত্র দুইটা, পরীক্ষায় আসতে পারবে। আচ্ছা, এরপরে এই মরুলা ধাপ যখন আসবে, তোমরা জানো প্রত্যেকটা কোষের শর্ত কি, একটু আগেই বলছি, নিজে নিজে কি করবে, বংশবৃদ্ধি করবে। বংশবৃদ্ধি কিভাবে করবে, যদি সে কি করে, কোষটা বিভাজনরত অবস্থায় থাকে। কোষ বিভাজন না করে আমি চুপ করে বসে আছি, তাহলে কি নতুন কিছু আসবে পৃথিবীতে, কখনোই আসবে না। অর্থাৎ কোষের শর্ত হচ্ছে সে কি করবে, বংশবৃদ্ধি করবে বা কি করবে, বিভাজন করবে। দেখো এখন এখানে ছিল দুইটা কোষ, যখন সে মরুলা ধাপে আসতেছে তখন কোষের সংখ্যা হচ্ছে 32টি। কতটি, 32টি। পরীক্ষায় এটা এসে বসে আছে যে মরুলা ধাপে আমরা কতটি কোষের সংখ্যা পাই, 32টি। এবার আসো পরের ধাপের নাম হচ্ছে ব্লাস্টুলা। এই ধাপে এসে এতগুলা কোষ তৈরি হয় আমার বডিতে বা তোমার বডিতে, প্রত্যেকের ক্ষেত্রে ওই ব্লাস্টুলা ধাপে গিয়ে কোষকে আর গণনা করা যায় না, মানে অগণিত কোষ থাকে তখন।
তুমি কি বলতে পারবে আমার বডিতে কত কোষ আছে এখন? আমি কিন্তু বলতে পারবো না। তোমার বডিতে না, এটাকে গণনার বাইরে এটা। সো এখানে দেখো ব্লাস্টুলা ধাপে এসে আমরা কি বলতেছি, কোষকে তখন আর গণনা করা যায় না কত সংখ্যা। এই জন্য এইভাবে কি বলা হচ্ছে, অনেকগুলো কোষের সমষ্টি এখানে। এবার দেখো গ্যাস্ট্রুলা ধাপ যখন, গ্যাস্ট্রুলা ধাপে যখন আসতেছি তখন এই কোষ আর কোষের পর্যায়ে নাই, তখন কোষ থেকে নতুন কিছু তৈরি হয়েছে। আমরা জানি অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে তারপর অঙ্গ তৈরি হয়। এই গ্যাস্ট্রুলা ধাপে এসে তখন আর কোষের অস্তিত্ব থাকবে না, তখন এখানে আমরা পাবো কি ডাইরেক্টলি অঙ্গ তৈরি হয়ে গেছে। আমরা পড়ে থাকবো দেখবা 4 সপ্তাহ বা 5 সপ্তাহ পরে মায়ের জরায়ুর অন্তর্গাত্রে থাকা অবস্থায় আমাদের হাত ও পায়ের অন্তর্গঠন তৈরি হয়। এটা হচ্ছে সেই ধাপ। কোন ধাপ? এই গ্যাস্ট্রুলা ধাপে এসে। বুঝতে পারতেছো? আচ্ছা, এখন যখন অঙ্গ তৈরি হয়ে গেছে নির্দিষ্ট একটা সময় পরে, আমরা জানি 10 মাস সাধারণত বলি, 10 মাসের টাইমে একটা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কিভাবে হয় দেখাইছি। এখন কথা হচ্ছে পরীক্ষায় আসবে কি, কোন ধাপে অঙ্গের সূচনা হয়? এসে বসে আছে গ্যাস্ট্রুলা ধাপ। অপশন থাকবে 4টা, দিল মোরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ভ্রূণ। অপশন দেখে মনে হবে 4টাই অ্যানসার হবে। তখন কি করতে হবে? হয় এই যে এইভাবে করতে হবে যে আঙুল কামড়ায় যেটা আমরা করি, ক এটা, খ এটা, গ এটা, ঘ এটা, কামড়তে তখন দেখতে হবে যদি এইভাবেই পড়ে থাকো। এই জন্য ক্লিয়ার করে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একদম কনসেপ্ট ক্লিয়ার করে তারপর তোমার পরীক্ষা হলে যাইতে হবে। আচ্ছা, এবার আসো কেন আমি এই আলোচনা আনলাম, এবার একটু বুঝবা যে কেন আমি এই আলোচনা আনলাম। খেয়াল করো, আমার এই শুক্রাণু মানে হচ্ছে তখন কয়টা কোষ ছিল? একটা। ডিম্বাণু মানে কয়টা কোষ? একটা কোষ। এই একটা কোষ শুক্রাণু, দেখো তাকে আমি চলাচলের জন্য বলি না এই মাধ্যম দিয়ে তুমি চলাচল করো, নিজে নিজেই তার পথ খুঁজে নিয়েছে, নিজে নিজেই চলাচল করছে, করে আবার দেখো যে কি করছে, একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি করছে। আচ্ছা একটু ভাবো তো, এই পূর্ণাঙ্গ শিশু যখন আবার সে অ্যাডাল্ট হবে তখন সেও কিন্তু আবার বংশবৃদ্ধি করবে। সে আবার কি করবে? বংশবৃদ্ধি করবে। এখন প্রশ্ন খেয়াল করো, আমি এটাকে যদি একটা কোষ হিসেবে কল্পনা করি, এটাকে চলাচলের জন্য কোনো মাধ্যমও দেয়নি, নিজে নিজেই কি চলাচল করছে, আবার নিজে নিজেই কি করছে দেখো বংশবৃদ্ধি করে। আবার এ যখন অ্যাডাল্ট হবে সেও কি করবে? বংশবৃদ্ধি করবে। তার মানে দেখো একটা পারফেক্ট একটা কোষের সংজ্ঞা আমি দিতে পারছি কিনা। এটা প্রথম দিছিলেন লোইও সিকুইজ বলে দুজন বিজ্ঞানী, তাদের নাম অনুসারে পৃথিবীতে পারফেক্ট যদি কোষের সংজ্ঞা কেউ দিয়ে থাকে, ডেফিনেশন দিয়ে থাকে, সেটা হচ্ছে এই সংজ্ঞাটা। এখন বুঝতে পারছো কিনা বলো? এখন বুঝতে পারছো কিনা? এবার একটু ক্লিয়ার আমাকে বলো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তোমাদের কাছে আমি আগেই বলেছিলাম যে এই ক্লাসের ক্ষেত্রে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে তোমরা ক্লাস আগে করতে হবে। ক্লাস না করে আমি আর সার্চ দিব না। তোমাদের কাছে অনুরোধ থাকবে ক্লাস কিন্তু করতে হবে। দেখো এর পরের কথা, দেখো পৃথিবীতে সবথেকে বড় কোষের নাম দেখো। পৃথিবীতে সবথেকে বড় কোষ, পৃথিবীতে সবথেকে বড় কোষ কি দেখো? উট পাখির ডিম। এটা বাচ্চারা জানে। পৃথিবীর সবথেকে বড় কোষের নাম উট পাখির ডিম। বাট খেয়াল করো, এই উট পাখির ডিমের দৈর্ঘ্য প্রস্থ 17 × 12.5 সেন্টিমিটার। এটা মাথায় রাখতে হবে, 17 × 12.5 সেন্টিমিটার। ঠিক আছে? এটা 17 × 12.5 সেন্টিমিটার। এটা মাথায় রাখতে হবে। ওকে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফোন আসছে দেখো ভাই। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম কি? পৃথিবীতে সবথেকে ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা। নাম কি? মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম। এটা আমরা অনেকেই জানি না। মনে রাখবা, একটা মাইকোপ্লাজমা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। কি ভাইয়া? একটা ব্যাকটেরিয়া। একটা কি? ব্যাকটেরিয়া। রিমাইন্ডিং, একটা ব্যাকটেরিয়া। আর জানতে হবে একটা মাইকোপ্লাজমার আরেকটা অপর নাম আছে, যেটা নাম হচ্ছে পিপিএলও। পিপিএলও হচ্ছে মাইকোপ্লাজমার অপর নাম। এই পিপিএলও এর পূর্ণরূপ জানতে হবে আমাদেরকে, পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। পরীক্ষা এটা আসতে পারে যে পিপিএলও এর পূর্ণরূপ কি। তখন ভাববা কি সাধারণ নাম দিছে না ইংলিশের পূর্ণরূপ দিছে? না, এটা তোমাদের বই থেকেই দিছে। এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এবার আসো, বড় কোষ গেল, ছোট কোষ গেল, এবার আসো লম্বা কোষ। পৃথিবীর সবথেকে লম্বা কোষের নাম হচ্ছে কি বলতো? মোটর নিউরন সেল। কি নাম? মোটর নিউরন
সেল বা কোষ। বুঝতে পারছি? এই মোটর নিউরন হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা কোষ। এটা দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। এটা হচ্ছে 1.37 মিটার লম্বা, যেটা আমাদের এই যে তোমার হচ্ছে কাপ থেকে কর্ড থেকে বা কর্ড থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। রিমাইন্ডার আমার এখানে ধাপ শেষ পড়াবো। এরপরে ধাপ আমরা পড়ব যে আমরা পড়ব হচ্ছে এরপরে আমরা কোষের শ্রেণী বিভাগে যাব। একটু কোষের শ্রেণী বিভাগ যাওয়ার আগে আমাদের যেহেতু কোষ বিভাজন নিয়ে হিউজ কথা আছে, আমরা কোষ বিভাজনে ডাইরেক্ট যাই, তারপর আমরা কোষের শ্রেণী বিভাগে যাব। আমরা কোষ বিভাজন নিয়ে এবার কথা বলি। কোষ নিয়ে তো একটা বিস্তারিত ধারণা পেলাম, এবার করব কোষ বিভাজন। দেখো, পৃথিবীতে প্রথম কোষ বিভাজন নিয়ে কথা বলছিলেন ওয়াল্টার ফ্লেমিং বলে একজন বিজ্ঞানী। কে? ওয়াল্টার ফ্লেমিং বলে একজন বিজ্ঞানী। মনে রেখো, যারা ক্লাস করতেছো তারা একটা মজার বিষয় শুনে রাখো। আজকে যা যা করাচ্ছে এটার উপরে কোশ্চেন ব্যাংক সলভ করাবো, সো তোমাদের আলাদা করে ক্লাস করা লাগবে না তখন। এই জন্য যত বেশি পারো, যদি কেউ যারা ক্লাস করতেছে না পারলে বলে দিও যে এখনই ক্লাস করলে তাদের জন্য সুবিধা। এই ওয়াল্টার ফ্লেমিং হলেন পৃথিবীতে প্রথম একজন বিজ্ঞানী। কি করলেন? কোষ বিভাজন আবিষ্কার করলেন। তিনি সামুদ্রিক স্যালামুন্ডার বলে একটা জায়গা থেকে, সামুদ্রিক স্যালামুন্ডার যেটা একটা মাছ, এই সামুদ্রিক স্যালামুন্ডার থেকে পৃথিবীতে প্রথম কোষ বিভাজন আবিষ্কার করলেন। ঠিক আছে? সামুদ্রিক স্যালামুন্ডার থেকে। পরীক্ষা এটা আসবে না, আসবে কোনটা দেখো। যেটা আসবে সেটার নাম হচ্ছে সামুদ্রিক স্যালামুন্ডারের বৈজ্ঞানিক নাম কি? ট্রাইটুরাস ম্যাকুলোসা। নাম কি? ট্রাইটুরাস ম্যাকুলোসা। ওকে, এই ট্রাইটুরাস ম্যাকুলোসা নিয়ে কিন্তু পরীক্ষা আসবে। ওকে, আচ্ছা, তাহলে কি সামুদ্রিক স্যালামুন্ডারের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইটুরাস ম্যাকুলোসা, এটা মাথায় থাকে জানো। এরপরে কথা হচ্ছে তিনি পৃথিবীতে প্রথম ভাগ করলেন কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, আর এটা কি? মিওসিস। আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমি কিছু বলবো না, আমাদের যা বলার কথা সেখানে চলে যাচ্ছে। পড়তে হবে কি? অ্যামাইটোসিস বিভাজন পদ্ধতি। কি পড়তে হবে? অ্যামাইটোসিস বিভাজন পদ্ধতি। দেখো, অ্যামাইটোসিস বিভাজন পদ্ধতি বলতে প্রথমে মনে রাখবা, আগে শিখতে হবে একটা বিভাজনের ক্ষেত্রে কি কি লাগে। একটা বিভাজনের ক্ষেত্রে আমার কি কি লাগতেছে খেয়াল করো। একটা বিভাজনের ক্ষেত্রে আমার লাগতেছে, তুমি একটা সেল বিভাজন করবা, তোমাকে বিভাজন করতে হবে তার সাইটোপ্লাজমের। কিসের বিভাজন? সাইটোপ্লাজম। তাকে বিভাজন করতে হবে নিউক্লিয়াসের। কার? নিউক্লিয়াসের। লাস্ট তাকে বিভাজন করতে হবে ক্রোমোজোমের। কিসের? ক্রোমোজোমের। আচ্ছা, ডান। আর কি করতে হবে? ক্রোমোজোমের বিভাজন করতে হবে। পয়েন্ট হচ্ছে, যদি নিম্ন শ্রেণী হয়, নিম্ন শ্রেণীর ক্ষেত্রে এই দুইটা। কোন দুইটা? এই দুইটা। নিম্ন শ্রেণীর ক্ষেত্রে এই সাইটোপ্লাজম আর হচ্ছে তোমার আমি নিউক্লিয়াসের বিভাজন করব। রিমাইন্ডার, এটা কাদের ক্ষেত্রে? নিম্নর ক্ষেত্রে। যখন আমি কি করব? উচ্চ শ্রেণীর ক্ষেত্রে করব। এই উচ্চ শ্রেণীর ক্ষেত্রে বিভাজন হবে এই আমার নিউক্লিয়াস আর তার ক্রোমোজোম। তো বুঝতে পারছি? নিউক্লিয়াস আর তার এই ক্রোমোজোমের বিভাজন লাগবে। এখন খেয়াল করো, আমার অ্যামাইটোসিস হচ্ছে, মনে রাখবা অ্যামাইটোসিস বিভাজন সবসময় নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে। কার ক্ষেত্রে? নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে আমি সবসময় অ্যামাইটোসিস বিভাজন করে থাকি। এখন এই অ্যামাইটোসিস বিভাজনের ক্ষেত্রে কি হয় দেখো, এটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। পরীক্ষায় এটাও আসতে পারে যে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বলতে কাকে বলা হয়? রিমাইন্ডার, প্রত্যক্ষ মানে সরাসরি, মানে তুমি সরাসরি যেটা দেখতেছো সেটাকে আমরা বলি সরাসরি কোষ বিভাজন, যেটাকে আমরা বলি অ্যামাইটোসিস। আমার পয়েন্ট বলছে অ্যামাইটোসিস কাদের? নিম্ন শ্রেণী। তাহলে খেয়াল করো, নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কোনটা বিভাজন হবে? একটা সাইটোপ্লাজম আর একটা কার? নিউক্লিয়াসের। ঠিক একই ভাবে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কি হচ্ছে দেখো, ধরে নিলাম এটা একটা সাইটোপ্লাজম, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে এটা কি? সাইটোপ্লাজম, আর ভিতরে এটা কি আছে? আমার নিউক্লিয়াস আছে। কারণ কি আমি নিম্ন শ্রেণীর ক্ষেত্রে একটা সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের বিভাজন করব। এখন হয় কি, পরিবেশের চাপের কারণে তাদের কি হচ্ছে? তাদের বিভিন্ন রকমের আকার আকৃতিতে পরিবর্তন হচ্ছে। পরিবেশের চাপ যখন সে পাইছে, তখন দেখো কারো আকৃতি, এই সাইটোপ্লাজমের আকৃতি বাইরের পার্ট এমন হয়ে গেছে, এইটার আকৃতি এমন হয়েছে। আচ্ছা খেয়াল করো তো, যখন তার বাইরের পার্ট এই ধরনের আকৃতি নিবে, তখন তার ভিতরের পার্ট কি এইভাবে থাকবে?
তার ভিতরের পার্টের কিন্তু চেঞ্জ আসবে। ভিতরের পার্টের ক্ষেত্রে নিউক্লিয়াসের ক্ষেত্রেও তখন আকৃতিটা হবে এইরকম, প্রত্যক্ষভাবে সরাসরি দেখতে পাচ্ছি। এখন আরো বেশি পরিমাণে যদি আমার কোনো কারণে এই পরিবেশের চাপের উপরে আসে, তখন কি হচ্ছে দেখো, তখন এরা বলতেছে ভাই তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। অর্থাৎ কাকে বলতেছে? সাইটোপ্লাজমকে নিউক্লিয়াস বলতেছে, আবার নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম বলতেছে। তাই তখন তার কি আলাদা হয়ে গেছে। প্রত্যক্ষভাবে এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস বিভাজন করে একটা কোষ থেকে দুইটা কোষের তৈরি হয়েছে। কয়টা কোষ? একটা কোষ থেকে দুইটা তৈরি হয়েছে। আমি বোঝাতে পারছি কিনা জানাও আমাকে কমেন্ট করে। যারা ক্লাস করতেছো বাবারা, আমি জানি না তোমরা কেন ক্লাস করো না। আমি এটার জন্য খুবই তোমাদের কাছে আপত্তি শুনে বলছি যে ক্লাস করতে পারলে তোমাদের জন্য সুবিধা হবে, ক্লাস না করতে পারলে তোমাদের জন্য অসুবিধা। যত বেশি ক্লাস করবে তোমাদের জন্য সুবিধা। এরপর দেখো, এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা কথা। অ্যামাইটোসিস বিভাজন সবসময় হয় কাদের ক্ষেত্রে? মনে রাখবা, অ্যামাইটোসিস বিভাজন হয় হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এবং ব্যাকটেরিয়া এই পদ্ধতিতেই বংশবৃদ্ধি করে থাকে। যেই পদ্ধতির নাম আমরা বলবো দ্বি বিভাজন পদ্ধতি। কি বলবো? দ্বি বিভাজন পদ্ধতি। কারণ কি? দ্বি মানে কি? দুই, তাই এটাকে দুই বিভাজন পদ্ধতি বলা হচ্ছে, কারণ একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। এটাকে ইংরেজিতে আরেকটা নাম বলা হয়, যার নাম হচ্ছে বাইনারি ফিউশন। কি বলা হয়? বাইনারি ফিউশন। ওকে, আচ্ছা না, এরপরে আমি চলে যাচ্ছি, এখানে আর লেট করব না। এরপরে চলে যাব আমরা ডাইরেক্টলি হচ্ছে ইন্টারফেজের কাছে। কার কাছে? ইন্টারফেজ। ইন্টারফেজ বিভাজনকে আমরা বলা হয় একটা কোষের প্রস্তুতিমূলক পর্যায়। একটা কোষের প্রস্তুতিমূলক পর্যায়। এই কোষের প্রস্তুতিমূলক পর্যায়ে সাধারণত অনেক কাহিনী আমরা দেখতে পারবো। এখন ইন্টারফেজকে প্রস্তুতিমূলক পর্যায় বলা হয় এই জন্য, কারণ এরপরে একটা কোষ মাইটোসিস বিভাজনে অংশগ্রহণ করবে। কি করবে? একটা কোষ মাইটোসিস বিভাজন পদ্ধতিতে অংশগ্রহণ করবে। ওকে, আচ্ছা এবার দেখো, ইন্টারফেজ হচ্ছে একটা সেল সাইকেলের অন্তর্গত। এই সেল সাইকেলটা তৈরি করছিলেন হাওয়ার্ড এবং পেল্ক বলে দুইজন বিজ্ঞানী, হাওয়ার্ড ও পেল্ক। তারা বললেন একটা কোষ বিভাজনে যা অংশগ্রহণ করে, মানে যে সময় নেয়, তার থেকে সে প্রস্তুতির টাইমে বেশি সময় নেয়। তাদের মতে 90 থেকে 95% সময় নেয় হচ্ছে একটা কোষ তার বিভাজনের প্রস্তুতির টাইমে, আর সে বিভাজনে যখন অংশগ্রহণ করবে তখন টাইম নেবে 5 থেকে 10%। তার মানে বুঝতে পারতেছো ইন্টারফেস কতটা গুরুত্বপূর্ণ। তাদের এটার উপর ডিপেন্ড করে ইন্টারফেসকে ভাগ করা হয় তিনটা ভাগে। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2। এবার দেখো G1 এ কি হয়? G1 হচ্ছে প্রথম ধাপ। এই ধাপে আমরা ডাইরেক্টলি বলতে পারি এটা একটা সিলেক্টেড ধাপ। কি ধাপ? সিলেক্টেড, মানে একটা কোষ নির্বাচন হবে। কিসের নির্বাচন? জাতীয় সংসদ নির্বাচন না, কোষের নির্বাচন। তার মানে কি? বিষয়টা বোঝাচ্ছে এইরকম যে অসংখ্য কোষ আছে, তোমার অসংখ্য কোষ আছে, এই অসংখ্য কোষের মধ্যে অসংখ্য কোষ আছে। এই অসংখ্য কোষের মধ্যে কোন কোষটা আমি কি করব? বিভাজনে অংশগ্রহণ করবে, আমি নির্বাচন করব। সব কোষ তো একসাথে বিভাজন হবে না, যেইটা হবে সেটাকে সিলেক্টেড ধাপ বলতেছি। কোন ধাপে নির্বাচন হবে? এটা G1 ধাপে। ওকে, এখন দেখো এই ধাপে অন্য কোনো কিছু হয় না, বাট সাধারণত আরএনএ সিনথেসিস হয়। কি হয়? আরএনএ সিনথেসিস বা আরএনএ সংশ্লেষণ হয়। ওকে, এই ধাপে সকল কাজের জন্য আমার টাইম লাগবে 30 থেকে 40% টাইম। কত টাইম লাগবে? 30 থেকে 40% টাইম। মানে যে আমার টাইম লাগছিল ইন্টারফেজে, তার 30 থেকে 40% টাইম লাগবে এই ধাপের ক্ষেত্রে। এবং এই ধাপে আমার বিশেষ একটা প্রোটিন গঠিত যৌগ, তার নাম হচ্ছে সিডিকে। এই সিডিকে এর জন্য আমার খুবই ইম্পর্টেন্ট এই G1 ধাপের সকল কাজ নির্ণয় হবে। এই সিডিকে এর পূর্ণরূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট, এটাকে এনজাইম নামেও ডাকা হয়, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আমি এটাকে প্রোটিন দ্য মিনিং অফ সিনথেসিস, দিস ইজ দ্য মিনিং অফ কি? সিনথেসিস, অর্থাৎ একটা কোষের সংশ্লেষণ হচ্ছে। ঠিক আছে ভাই? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ। মানে কি? এই ধাপেই মূল কাহিনী হবে। একটা সেলের ক্ষেত্রে যাটা গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি কাজ হবে এই ধাপে। কারণ কি? এই ধাপেই আমার ডিএনএ
ডিএনএ রেপ্লিকেশন অর ডিএনএ অনুলিপন হবে। কি হবে? ডিএনএ সংশ্লেষণ বা ডিএনএ অনুলিপন হবে। তোমরা জানো যে একটা কোষের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে মেন। একটা কোষের ক্ষেত্রে কি বললাম? ডিএনএ হচ্ছে তার মেন জিনিস। ওকে, আচ্ছা এবার আসো আচ্ছা আমি জানি না গ্রুপটা, একটা সেকেন্ড। আচ্ছা এবার আসো, এরপরের প্রশ্ন হচ্ছে আমার যে এই ধাপে আমার টাইম লাগবে 30 থেকে 50%। কত টাইম লাগবে? 30 থেকে 50%। ওকে, এই ধাপে আমার এত কিছু কাজের জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। অর্থাৎ হিস্টোন প্রোটিনই আমার সকল ধরনের কাজ এখানে করবে। এই উইদাউট হিস্টোন প্রোটিন ব্যতীত আমি এখানে কোনো কাজ করতে পারবো না। পরীক্ষায় এসে বসে আছে কোন প্রোটিন এখানে কাজে লাগবে, তুমি শিওর থাকো 90% স্টুডেন্ট জানে না। হিস্টোন প্রোটিন সকল এস এর সকল কাজ নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা এরপরে দেখো G2 ধাপ। G2 ধাপকে বলা হয় মাইটোসিসের পূর্ববর্তী ধাপ। কারণ কি? এর পরবর্তী ধাপে একটা কোষ কি করবে? মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে অংশগ্রহণ করবে। এই G2 ধাপে আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমেই যেহেতু আমি একটা কোষকে কাটতে দেবো, খেয়াল করো কেউ আমাকে কাটতে এসেছে, আমাকে বিভাজন করবে, তখন আমি কি করব? আমি আমার বডির যত শক্তি আছে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। কোষও সেটা করে। তাই এই জন্য এই ধাপে প্রচুর শক্তির প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? প্রচুর শক্তি। আমরা জানি সকল কিছুর শক্তির উৎস হচ্ছে একটা এটিপি। নাম কি? এটিপি। এটিপির মাধ্যমে সকল শক্তি নিয়ন্ত্রিত হয়। এই এটিপিটা তৈরি হয় আমার এই G2 ধাপে, যেটাকে আমরা বলি ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে। খেয়াল করো আমরা জানি এডিপির সাথে যখন আইপি যুক্ত হয়, অর্থাৎ হোয়াট ইজ দ্য মিনিং অফ আইপি? ইনঅর্গানিক ফসফেট। এই ইনঅর্গানিক ফসফেট যখন অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যুক্ত হয় তখন একটা এটিপি তৈরি হয়। এই এটিপির মাধ্যমে কি হচ্ছে? আমার সকল শক্তি নিয়ন্ত্রিত হচ্ছে। এবার আসো, এটার পরে এই ধাপে আমার টাইম লাগবে দেখো সর্বোচ্চ 10 থেকে 20% টাইম আমার এই ধাপে লাগবে। বুঝতে পারছি? লাস্ট পয়েন্ট খেয়াল করো, এই G2 এর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে MPF। MPF is the meaning of maturation chromatin factor। ম্যাচুরেশন ক্রোমাটিক ফ্যাক্টর। এই ম্যাচুরেশন ক্রোমাটিক ফ্যাক্টরের মাধ্যমে G2 এর সকল কাজ নিয়ন্ত্রণ হয়। বুঝতে পারছো? আমি তোমাদের একটা লাইন যদি পড়া লাগে এর বাইরে আমাকে প্রশ্ন করবো, আমি তোমাকে বলে দেবো যে এই লাইন আমি বাদ দিয়েছি, কোন লাইন আমি এখানে বাদ দিই নাই। রিমাইন্ডার যা যা পড়াইলাম খুব ইম্পর্টেন্ট, একটু নোট করতে পারলে নোট করে নিও। এরপরের কাহিনী শোনো। এরপরের কাহিনী হচ্ছে আমাদেরকে আবার পড়তে হবে মাইটোসিস বিভাজন। কি পড়তে হবে? মাইটোসিস। আমরা জানি মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে। কেন? কারণ ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন পদ্ধতি বলে। ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন পদ্ধতি বলে। এখন এই ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন পদ্ধতি যেহেতু বলে, কেন বলে এবার একটু খেয়াল করি। কারণ এই ধাপে ক্রোমোজোম একবার আমি বলছি যখন উচ্চ শ্রেণীর কথা আসবে, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে আমার কি করতে হবে? আমার হচ্ছে ক্রোমোজোমের বিভাজন করতে হবে। তখন আর সাইটোপ্লাজমের বিভাজন করে লাভ নাই। ক্রোমোজোমের বিভাজন হয় একবার, আবার আমার নিউক্লিয়াসের বিভাজন হয় একবার। যার কারণে মাতৃকোষ থেকে কি তৈরি হয়? অপত্য কোষ। যেটাকে আমরা কি বলি? যে মাতা থেকে সন্তানের জন্ম হয়েছে, তার মানে কি বলবো? অপত্য কোষ। এই অপত্য মানে কি? সন্তান বা শিশু। তাহলে কি বলবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম এবং নিউক্লিয়াস একবার বিভাজন করার মাধ্যমে অপত্য কোষের বৈশিষ্ট্য হুবহু মাতৃকোষের সমান হয়, তাকে আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, যেটাকে আমরা কি বলি? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন পদ্ধতি বলেও থাকি। এখন কথা হচ্ছে এই মাইটোসিসকে ভাগ করা হয় 5টা ভাগে। বাচ্চারা সবাই জানে, বাচ্চারা যারা স্টুডেন্ট তারা জানে, আমি তা বলে দিচ্ছি। যেটাকে আমরা প্রথমে বলি প্রোফেজ। আমরা এক এক করে আলোচনা করতে করতে চলে যাব। প্রোফেজ ধাপে হয় কি? প্রোফেজ ধাপে নিউক্লিওলাস প্লাস নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দার
বিলুপ্তি ঘটতে থাকে, মনে থাকে যেন বিলুপ্তি ঘটতে থাকে, আমি বলি না বিলুপ্তি ঘটে, বিলুপ্তি ঘটতে থাকে। এই ধাপে আমার জল বিয়োজন হবে। কি হবে? জল বিয়োজন, মানে যত বেশি জল বিয়োজন হবে তত বেশি আমার ক্রোমোজোম কি করবে? রং ধারণ করবে। সোজা কথা। থার্ড পয়েন্ট, আমার এই ধাপে স্পিন্ডল ফাইবার তৈরি হবে। কি তৈরি হবে? স্পিন্ডল ফাইবার। এই পড়লে আমার শেষ। এবার আসতেছি প্রোমেটাফেজে। কোথায়? প্রোমেটাফেজে। প্রোমেটাফেজের ক্ষেত্রে দেখো এই ধাপে কি হচ্ছে? প্রোমেটাফেজের ক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি এখানেও প্রায় ঘটে যায়, আমি বলি নাই ঘটছে। অর্থাৎ কি এই ধাপেও প্রায় বিলুপ্তি ঘটে যায়, মানে নিঃশেষ হই নাই, মানে হইতেছে এখনো। ঠিক আছে, ঘটে যায় প্রায়, এই কথাটা মনে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট, এই ধাপে আমার ইকুয়েডর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল তৈরি হবে। কি তৈরি হবে? ইকুয়েডর और বিষুবীয় অঞ্চল। ইকুয়েডর অঞ্চল আর বিষুবীয় অঞ্চল তৈরি হবে। রিমাইন্ডার। 3 নম্বর পয়েন্ট, আমার এখানে ক্রোমোজোমাল নৃত্য দেখা যাবে। কি দেখা যাবে? ক্রোমোজোমাল নৃত্য। ক্রোমোজোমাল নৃত্য দেখা যাবে। 4 নম্বর পয়েন্ট, আমার এই ধাপে আর কি তৈরি হতে পারে? আমার এখানে ট্রাকশন ফাইবার তৈরি হবে। কি তৈরি হবে? ট্রাকশন ফাইবার और বিকর্ষণ তন্তু। और কি তৈরি হবে? বিকর্ষণ তন্তু। ট্রাকশন ফাইবারের আরেক নাম কি? বিকর্ষণ তন্তু। আচ্ছা, এরপরের ধাপটা হচ্ছে মেটাফেজ। কি হবে? মেটাফেজ ধাপ। একমাত্র ম ওয়ার্ড দিয়ে, কি দিয়ে? ম ওয়ার্ড দিয়ে আমি মেটাফেজ শেষ করব। আমি কি করব? ম ওয়ার্ড দিয়ে আমি হচ্ছে এই মেটাফেজ ধাপটাকে শেষ করব। ঠিক আছে, ম ওয়ার্ড দিয়ে, একমাত্র ম ওয়ার্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ম? দেখো, ম ইজ দ্য মিনিং অফ, এখানে ম ফর মেটাফেজ, ম ফর মোটা। ম ফর কি বলতেছি? মোটা। আরেকটা লিখবো ম ফর মেটাকাইনেসিস। কি লিখবো? মেটাকাইনেসিস। ম ফর মেটাফেজ, ম ফর মোটা, আর ম ফর মেটাকাইনেসিস। অর্থাৎ কি বলতেছি আমরা? এক ম দিয়ে সকল খেলা শেষ। কিভাবে একটু খেয়াল করো এবার। সেটা হচ্ছে আমরা পড়তেছি মেটাফেজ ধাপ, যেই ধাপে ক্রোমোজোম গুলোকে সবথেকে বেশি মোটা দেখায় তার সাথে আরো 2টা পয়েন্ট যোগ করো। এই 2টা পয়েন্ট ব্যতীত কিন্তু পরীক্ষায় বিপদে পড়বা। ঠিক আছে, দেখো সেটা কি? সেটা হচ্ছে এই মেটাফেজ ধাপে আরো ক্রোমোজোম গুলোকে সবথেকে বেশি খাটো দেখা যাবে। কি দেখা যাবে? খাটো। তার পাশাপাশি তাকে সবথেকে বেশি স্পষ্টও দেখতে পারবো আমরা। অর্থাৎ সবথেকে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায় এই আমার মেটাফেজ ধাপে। তাকে ক্রোমোজোমকে। এবার আসো মেটাকাইনেসিস। সব কিন্তু এই ম ওয়ার্ড দিয়ে খেলা চলতেছে। মেটাকাইনেসিস কি? ক্রোমোজোম গুলো থাকে জানো কোথায়? এই নাও ধরো, এই যে সেই মেরু, কার ভিতরে? এই যে আমরা চিত্র যদি 1 সেকেন্ডের ভিতরে আঁকাইতে চাই, এটা হচ্ছে সেই চিত্র। এই চিত্রে কি দেখতে পারি? ক্রোমোজোম গুলো সাধারণত থাকে এই যে 2 মেরুতে। আর 2 মেরুতে থাকে সব সময়। কোথায় থাকে? 2 মেরুতে। মাঝখানে কি থাকে? মাঝখানে এটা হচ্ছে ইকুয়েডর অঞ্চল, ইকিউ। ক্রোমোজোম গুলো এই ধাপে বিষুবীয় অঞ্চলের দিকে, কোন ধাপে? মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হইতে চায়। যখন সে বিন্যস্ত হয় বা ওই দিকে যাইতে চায়, এই যাইতে চাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে মেটাকাইনেসিস। তার নাম কি? মেটাকাইনেসিস। শিখে রাখো, বায়োলজির ক্ষেত্রে যত জায়গায় সিস কথা পাবা, মনে রাখবে সেটা কোনো না কোনো প্রক্রিয়া, এটা থেকে নতুন কোনো কিছু বিক্রিয়া তৈরি হবে। ফর এক্সাম্পল দ্যাট নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। কি বলি? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলি সাইটোকাইনেসিস। বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তাহলে আমার মেটাফেজ ধাপ শেষ। এই ধাপে আর কিছু বলা লাগবে না। এর পরের ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ ধাপ। নাম কি? অ্যানাফেজ। এই অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। তার মানে এই ধাপে ক্রোমোজোম গুলো গতি লাভ করে। কিভাবে গতি লাভ করে? ক্রোমোজোম গুলো একটু আগে কোথায় এসেছিল? ইকুয়েডর অঞ্চলে। বাট এখন ক্রোমোজোম গুলো যাবে কোথায়? এই যে মেরু অঞ্চলে। এটা সাউথ পোল, এটা নর্থ পোল, অর্থাৎ দক্ষিণ মেরু আর উত্তর মেরু। এই যখন ক্রোমোজোম গুলো মেরুর দিকে গমন করে, মনে রাখবা একটা ক্রোমোজোম যদি এটা হয়ে থাকে, ক্রোমোজোমের মাঝখানের এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো তখন মেরুর দিকে গমন করলে তখন তারা এই সেন্ট্রোমিয়ারটা হয় মেরুমুখী। কি হয়? মেরুমুখী, অর্থাৎ কি? অগ্রগামী।
আর তাদের এই যে বাহু, ক্রোমোজোমের যে বাহু আছে, এই বাহুগুলো হয় পশ্চাৎমুখী। ফর এক্সাম্পল দ্যাট এইটা হচ্ছে সেই, আমি যদি একটা চিত্র আঁকাই দেখাই, এইটা যদি সেই আকৃতি হয়ে থাকে, ধরে নিলাম এই জায়গায় একটা ক্রোমোজোম অবস্থান করবে, সেক্ষেত্রে তার এই যে সেন্ট্রোমিয়ারটা এমন থাকবে আর তার বাহুগুলো এমন আকৃতি নেবে, অথবা তার এইভাবে আকৃতি নেবে। এই যে হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেক্ষেত্রে সে এইভাবে নিয়ে এইভাবে আকৃতি নেবে। অর্থাৎ কি, তার সেন্ট্রোমিয়ারটা থাকবে মেরুর দিকে আর তার বাহুগুলো থাকবে বিষুবীয় অঞ্চলের দিকে, অর্থাৎ পশ্চাৎমুখী হয়ে। এই জন্য এইভাবে তারা বিষুবীয় অঞ্চল থেকে কোথায় যাবে, মেরুর দিকে যাবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, যে বিশেষভাবে গতি পর্যায়ে বলতেছি। ঠিক আছে, এই গতি যখন নেয় তখন তারা VLJI ক্রোমোজোমগুলো বিভিন্ন রকমের আকৃতি নেয়। বি কে বলি মেটাসেন্ট্রিক, এল কে সাবমেটা, জে কে অ্যাক্রো, আই ফর ক্যালো। এই হচ্ছে আমার মাইটোসিস ধাপ। আর ক্যালোফেজ ধাপে কি হবে, নতুন করে এই প্রোফেজ ধাপের সম্পূর্ণ বিপরীত কাহিনী হবে। নতুন করে আবার নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেনের ভাঙন ঘটবে, সকল কিছু হবে। এরপরের ধাপে আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা পড়তে যাচ্ছি এখন, রিমাইন্ডার। যারা ক্লাসে আসো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা শিখতে পারলে তোমরা খেলা করতে পারো। নতুন করে নতুন এখানে কোশ্চেন হবেই। এটা হচ্ছে মিয়োসিস ধাপ। আমরা জানি একটা কোষের ক্ষেত্রে মিয়োসিস দুইবার বিভাজন হয়, মিয়োসিস 1 আর একটা হয় মিয়োসিস 2। মিয়োসিস 1 কে আমরা বলি রিডাকশনাল বিভাজন। কি বলি, রিডাকশনাল বা হ্রাসমূলক। আর মিয়োসিস 2 এর ক্ষেত্রে বলি আমরা ইকুয়েশনাল বা সমীকরণিক। এটাও পরীক্ষা আসবে, তখনই গুলাই ফেলবা। ঠিক আছে, কিন্তু গুলাইও না, আমি একটু ক্লিয়ার করি। মিয়োসিস 1 এর ক্ষেত্রে এখানে আমার নিউক্লিয়াস বিভাজন হয় দুইবার, ক্রোমোজোম বিভাজন হয় একবার, যার কারণে আমার সন্তানের বৈশিষ্ট্য মায়ের অর্ধাৎ হয়ে যায়। অর্থাৎ কি, মায়ের বৈশিষ্ট্য সন্তান যা পাবে সেটা সম্পূর্ণ না পেয়ে কেমন পাই, অর্ধেক পাই। এইজন্য আমি বলতেছি রিডাকশনাল বা হ্রাসমূলক। এই মিয়োসিস বিভাজনের ক্ষেত্রে 4 ভাগ করা যায়। মিয়োসিস বিভাজনকে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, আর একটা কি টেলোফেজ। বলতে পারছি প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। নাই কোনটা, প্রোমেটাফেজ। বাট এই প্রত্যেকটা মিয়োসিস 1 কে ভাগ করতেছি না, তাই প্রত্যেকের ক্ষেত্রে আমি কি দিলাম, 1 দিলাম। এই প্রোফেজ 1 কে আবার বিশেষভাবে 5টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে, 5টা ভাগে। এই জায়গায় তোমরা পড়াটা খাবা কেন, দেখো খেয়াল করো। পরীক্ষা আসবে যে মিয়োসিস 1 কে কয় ভাগে ভাগ করা যায়, 90% স্টুডেন্ট লিখবে কয় ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়। কেন 5 ভাগে ভাগ করা যায়, কারণ এই যে পড়ছি 5টা ভাগ ইম্পর্টেন্ট। কোন 5টা, হচ্ছে লেপটোপ্রোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন আর ডাইকাইনেসিস। এটা সবাই যখন পড়বো তখনই কিন্তু অ্যানসারটা শেষ, ওখানেই শেষ হবে। তাহলে কয়টা ভাগে ভাগ করা যায়, মিয়োসিস 1 কে 4টা ভাগে। তারপরটা প্রোফেজ 1, সেই প্রোফেজ 1 এর আবার কয়টা ভাগ করা যায়, 5টা ভাগে ভাগ করা যায়। আমরা বলতে পারছি, এখানে দেখো। এখন এই 5টা ধাপ নিয়ে আমাকে পড়তে হবে। 5টা ধাপকে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। সিকোয়েন্স অনুযায়ী মনে রাখার জন্য কি সিস্টেম দেখো, এটাকে আমরা লিখতেছি ল্যাজাই প্যাডিডা। কি লিখতেছি, ল্যাজাই প্যাডিডা। কি লিখতেছি, ল্যাজাই প্যাডিডা। অর্থাৎ কিভাবে, কেন এই কথা লিখছি, কারণ যাতে তোমরা মনে রাখতে পারো। খুবই ইন্টারেস্টিং। যারা ক্লাসে আসো, যারা ক্লাসে থাকলে না, আমি তোমাদেরকে বলছিলাম যে ক্লাসে থাকতে পারলে তোমরা যে কতটা সুবিধা হবে আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পারতে। এখন দেখো ল্যাজাই প্যাডিডাকে কিভাবে ভাগ করতে পারি। লে ফর লেপটোপ্রোটিন, লে ফর কি, লেপটোপ্রোটিন। জাই ফর, এখানে জাই ফর বোঝাচ্ছে জাইগোটিন। জাই ফর কি বোঝাচ্ছি, জাইগোটিন। পেয়া ফর প্যাকাইটিন, পেয়া ফর কি, প্যাকাইটিন। ডি ফর ডিপ্লোরিন, ডি ফর ডিপ্লোরিন। আর ডা ফর ডায়াকাইনেসিস। দেখছো, সিকোয়েন্স অনুযায়ী হয়ে গেল, এটা মনে রাখতে হবে। এবার এই প্রত্যেকটা ধাপে কি কি হচ্ছে এখন আমরা শিখব। প্রত্যেকটা ধাপে কি কি হচ্ছে এটা আমরা একটু দেখব। দেখো প্রত্যেকটা ধাপে কি কি হচ্ছে দেখো। লেপটোপ্রোটিন ধাপ। গ্রিক লেপ্টো শব্দের অর্থ হচ্ছে খাস কাটা। গ্রিক লেপ্টো শব্দের অর্থ কি, খাস কাটা। গ্রিক লেপ্টো শব্দের অর্থ হচ্ছে খাস কাটা। বলতে পারছি, দেখা যায় ছোট করে লিখলে দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রিক লেপ্টো শব্দের অর্থ হচ্ছে খাস কাটা, যেটার ক্ষেত্রে কি দেখো, এই খাস কাটার 3 মানে কি, সুতা। খেয়াল করো,
লেফট ধাপে আমরা কি কি পড়বো? লেফট ধাপে প্রথম পড়তে হবে তোমাকে যে এই ধাপে সেন্ট্রোমিয়ার সম্পর্কে জানতে হবে। এই ধাপে তোমাকে এনিহাউ সেন্ট্রোমিয়ার সম্পর্কে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট, এই ধাপে বুকে বিন্যাস হয়। কি হয়? বুকে বিন্যাস। 3 নম্বর ধাপ, এই ধাপে হচ্ছে পোলারাইজড বিন্যাস দেখতে পাবো। পোলারাইজড বিন্যাস বুঝতে পারছি? বুকে বিন্যাস এবং কি দেখতে পাবো? পোলারাইজড বিন্যাস দেখতে পাবো। বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখন দেখো সেন্ট্রোমিয়ার কি? গ্রিক সেন্ট্রো শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র এবং মিয়ার শব্দের অর্থ হচ্ছে পার্ট, অর্থাৎ কি মাঝখানের পার্ট বা কেন্দ্রের পার্ট, কেন্দ্রের অংশ। কার কেন্দ্রের অংশ? ক্রোমোজোমের কেন্দ্রের অংশ। ক্রোমোজোমের কেন্দ্রের অংশ এই ধাপে এমন ভাবে অবস্থান করে, এইভাবে অবস্থান করে তারা দেখতে মনে হয় একটা ফুলের তোড়ার মতো, জাস্ট লাইক একটা ফুল। এই ফুলের মতো দেখতে হয় বলে এটাকে আমরা বলতেছি বুকে বিন্যাস। কি বলতেছি? বুকে বিন্যাস। রিমাইন্ডার, এই বুকে বিন্যাস হবে শুধুমাত্র উদ্ভিদের কোষের ক্ষেত্রে। পরীক্ষায় এসে বসে আছে যে কাদের ক্ষেত্রে বুকে বিন্যাস দেখতে পাই? এই আমি উদ্ভিদের ক্ষেত্রে বুকে বিন্যাস দেখব। এরপরের পয়েন্ট হচ্ছে পোলারাইজড বিন্যাস। কাদের ক্ষেত্রে পোলারাইজড বিন্যাস দেখব? প্রাণীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে। পরীক্ষায় আসার মতো 2টা কোশ্চেন আমি তোমাদের সামনে উত্থাপন করলাম। একটু পরে যখন কোশ্চেন সলভ করব দেখবে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অলরেডি এই ধরনের কোশ্চেন এসেছে। এরপরের গুরুত্বপূর্ণ ধাপের নাম হচ্ছে জাইগোটিন। গ্রিক জাই শব্দের অর্থ হচ্ছে জোড়া। গ্রিক জাই শব্দের অর্থ কি? জোড়া। গো শব্দের অর্থ হচ্ছে গোত্র এবং তিন মানে হচ্ছে সুতা। আচ্ছা, আলাদা করে আমার এতগুলো ওয়ার্ড তো পড়ার দরকার নেই, এখানে মিনিমাম 1 পেজ পড়া আছে। আমি ছোট্ট করে বলে দিই কাহিনীটা কি। এই জাইগোটিন ধাপে এমন কোনো কিছু হচ্ছে, দেখো জাইগোটিনকে ভাঙলেই পাচ্ছে কি? জোড়া গোত্রের সুতা। অর্থাৎ এমন কিছু হবে যেখানে সুতাগুলো কি করবে? জোড়া আকারে অবস্থান করবে। কিভাবে? একটু খেয়াল করো। এখানে তোমাদেরকে পড়তে হবে হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে। কাকে? হোমোলোগাস। 2 নম্বর পয়েন্ট এখানে পড়তে হবে সিন্যাপসিস। কি হতে হবে? সিন্যাপসিস। 3 নম্বর পয়েন্ট এখানে আমাদের পড়তে হবে বাইফারেন্ট। এই 3টা পয়েন্ট পড়লে এখানে যে এক পেজে পড়া আছে শেষ। কিভাবে পড়বো দেখো। এখানে হোমোলোগাসের বাংলা হচ্ছে সমসমস্ত। আরো খাঁটি বাংলায় বলতে গেলে একই সংস্থা। খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম। এটা এসেছে পিতা থেকে আর এটা এসেছে মাতা থেকে। ঠিক আছে? তাইলে কথা হচ্ছে পিতার মাতা অবশ্যই একই প্রজাতি। তুমি অবশ্যই পিতার ক্ষেত্রে হোমো স্যাপিয়েন্স লেখো আর মাতার ক্ষেত্রে হোমো স্যাপিয়েন্স লেখো না, এমন কোনো কথা না। দুইজনের ক্ষেত্রে আমরা কি বলি? হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ একই ধরনের প্রজাতি থেকে এসেছে বলে। আমরা বনোয়ার প্রজাতির কথা অলরেডি কিন্তু জানি, এগুলোতে যাচ্ছি না। খেয়াল করো, পিতার মাতা একই প্রজাতি যেহেতু, তাহলে একই প্রজাতি থেকে আগত 2টা ক্রোমোজোমের নামই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। কি বললাম সহজ বাংলায়? একই প্রজাতি থেকে আগত 2টা ক্রোমোজোমের নাম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এখন কাহিনী দেখো, ধরে নাও আমার এই ফোনটা হচ্ছে পিতা আর এই কলমটা হচ্ছে মাতা। 2টা ক্রোমোজোম এসেছে, তাকে আমি নাম দিয়েছি কি? হোমোলোগাস। প্রত্যেকটা ক্রোমোজোমের শর্ত হচ্ছে তারা কি করবে? জোড়া বাঁধবে, একসাথে হবে। তাহলে কি এখন এই 2টা ক্রোমোজোম কি করবে? জোড়া বাঁধবে। তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোম এখন কি করছে দেখো তো, এটা পিতা ছিল এটা মাতা ছিল, একসাথে হয়েছে। কি হয়েছে? একসাথে হয়ে যাওয়ার পরে কি হয়েছে কাহিনী? তারা কি নতুন কি একটা নতুন জিনিস তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে এরা কি এমনি এমনি একসাথে হবে? না, যে প্রক্রিয়ায় এই ক্রোমোজোম দুটি একসাথে হলো সেই প্রক্রিয়ার নামই হচ্ছে সিন্যাপসিস। বুঝতে পারছি কিনা? যে প্রক্রিয়া একসাথে হলো নাম হচ্ছে সিন্যাপসিস। এখন কথা হচ্ছে এরা একসাথে হলো, পিতা দেখতে একরকম ছিল, মাতা দেখতে একরকম ছিল, একসাথে হয়ে গেছে। তখন কি হবে? ক্রোমোজোম একসাথে হয়েছে, কি আলাদা দেখতে হবে না এখন? হ্যাঁ। যেভাবে যে জিনিসটা তৈরি হলো সিন্যাপসিস প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটার নাম মানে প্রক্রিয়ায় যে যে নতুন জিনিসটা তৈরি হলো তার নাম কি? বাইফারেন্ট। আরো একটু ক্লিয়ার করে বোঝাই। হোমোলোগাস ক্রোমোজোম পিতা থেকে এসেছে, মাতা থেকে এসেছে। যে প্রক্রিয়ায় হইছে একসাথে, প্রক্রিয়ার নাম সিন্যাপসিস। সিন্যাপসিস প্রক্রিয়ায় যে জিনিসটি তৈরি হলো তার নাম বাইফারেন্ট। শেষ। আমার নতুন করে এখানে জানার কোনো কিছু নেই। সিন্যাপসিস প্রক্রিয়ায় নতুন যে জিনিসটি তৈরি হলো তার নাম হচ্ছে বাইফারেন্ট। শেষ আমার এখানে। আর একটা লাইন আমার এখানে পড়া লাগবে না। দেন আমরা চলে যাব প্যাকাইটিন ধাপে। কোথায় যাচ্ছি? এই যে আমাদের প্যাকাইটিন ধাপ। প্যাকাইটিন ধাপে দেখো, প্যাকাইটিন শব্দটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো প্যাকাইটিনের ক্ষেত্রে কি হচ্ছে। প্যাকাইটিনের ক্ষেত্রে হচ্ছে
দেখো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, একটা এসেছে পিতা থেকে আর একটা এসেছে মাতা থেকে। একটা ক্রোমোজোম কোথা থেকে? পিতা থেকে, আর একটা ক্রোমোজোম এসেছে মাতা থেকে। এখন খেয়াল করো, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড। এই ক্রোমোজোম কয়টা ক্রোমাটিড থাকবে? দুইটা। আবার এই ক্রোমোজোম ক্রোমাটিড থাকবে কয়টা? দুইটা। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলবো সিস্টার। আর এই ক্রোমোজোম যদি আমি আলাদা করি, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এটাকে বলবো নন সিস্টার। কি বলবো? এই দুইটাকে বলবো নন সিস্টার। তাহলে ক্রোমাটিড কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সিস্টার, একটা নন সিস্টার। প্রত্যেকটা ক্রোমাটিড কি করে জানো? এই নন সিস্টাররা সবসময় আড়াআড়ি আচরণ করে, অর্থাৎ আড়াআড়ি সম্পর্ক তৈরি করে। লাইভে ডিস্টার্ব হচ্ছে বলছো অনেকে। আমাদের লাইভে তো নেট খুব ভালোভাবে কানেকশন আছে, জানি না আমাদের লাইভে তো ডিস্টার্ব হচ্ছে না। তোমরা একটু কাইন্ডলি দেখো তো, অন্যরা জানাও তো প্রবলেম হচ্ছে কি, একটু জানাও তো। আমাদের লাইভে তো ডিস্টার্ব করার কথা না। একটু তোমরা একটু দেখে জানাও। অন্যরা একটু বলো তো কি অবস্থায় আছে। আচ্ছা, থ্যাংক ইউ দিশা, তোমাকে জানিয়েছো আমাদের। এখন দেখো, যে পর্যন্ত করাচ্ছি এই পর্যন্ত ক্লিয়ারলি সবাই বুঝছো কিনা? দেখো, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। এরা এখন কি করবে? আড়াআড়ি সম্পর্ক তৈরি করবে। এই যে আড়াআড়ি সম্পর্ক করছে, এখন এরাও কি করবে? আড়াআড়ি সম্পর্ক করবে। কিসের জন্য করবে? তাদের নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে, সম্পর্ক তৈরি করতে। যখন আড়াআড়ি সম্পর্ক তৈরি করবে, দেখো তো এখানে দেখো ইংরেজি এক্স আকৃতির মধ্যে একটা চিহ্নের সৃষ্টি হয়েছে। এই ইংরেজি এক্স আকৃতির মধ্যে এই চিহ্নটাকে আমরা বলবো কাইজমা সৃষ্টি। কি বলবো? কাইজমা। কথা হচ্ছে কাইজমা কি এমনি এমনি তৈরি হয়েছে? না। যে প্রক্রিয়ায় এই কাইজমাটা তৈরি হলো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্রসিং ওভার। তার নাম কি? ক্রসিং ওভার। কোথায় পেলাম আমরা এটা? প্যাকাইটিনের ক্ষেত্রে। কোথায়? প্যাকাইটিনে। আমার প্যাকাইটিনের একটা লাইনও পড়া লাগবে না, মনে রাখবে একটা কথা গাছ, এই চারটা ক্রোমাটিডকে একসাথে বলা হয় টেট্রাড। চারটা ক্রোমাটিডকে একসাথে কি বলবো? টেট্রাড। একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকবে, একটা সেন্ট্রোমিয়ার থাকবে। আর দুইটা ক্রোমোজোমের ক্ষেত্রে চারটা ক্রোমাটিড থাকবে। এই চারটা ক্রোমাটিডকে একসাথে আমরা বলি কি? টেট্রাড। ওকে, আচ্ছা, এবার আসো। এবার কথা হচ্ছে আমরা যাচ্ছি ডিপ্লটিন ধাপের ক্ষেত্রে। কোথায় যাচ্ছি? ডিপ্লটিন ধাপ। দেখো, ডিপ্লটিন ধাপ কোথা দিয়ে শুরু হবে? শুরু হবে কাইজমা দিয়ে। যেখানে শেষ হয়েছিল আমার প্যাকাইটিন, সেখানে শুরু হবে ডিপ্লটিন। এই কাইজমাগুলো এখন কি করবে জানো? কোণ তৈরি করবে, ডিগ্রি তৈরি করবে। ডিগ্রি তৈরি করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় টার্মিনালাইজেশন। কি বলা হয়? টার্মিনালাইজেশন। এই টার্মিনালাইজেশনের বাংলা হচ্ছে প্রান্তীয়করণ। কি বলা হয়? প্রান্তীয়করণ। অর্থাৎ এই ধাপে প্রান্তীয়করণ হবে। কিভাবে? খেয়াল করো, ধরে নিলাম এটা একটা কাইজমা, এটার নাম কি? একটা কাইজমা। এই কাইজমা যখন সে একা একা থাকবে, একটি মাত্র কাইজমা তুমি কোথাও দেখতে পারবা, তখন দেখবে সে এইভাবে শুয়ে আছে, জাস্ট লাইক একটা কলমের মতো। খেয়াল করে দেখো, জাস্ট লাইক এইভাবে শুয়ে, একদম স্টিল। আচ্ছা, খেয়াল করো তো, এখানে যদি একটা জিনিস শুয়ে থাকে এইভাবে, তাহলে এর ক্ষেত্রে কি কোণ তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই কোণ তৈরি হবে। কিভাবে? দেখো, এই যে দেখো, হইছে একটা লুপ তৈরি হইছে না? তার মানে ডিপ্লটিন ধাপে এখানে অবশ্যই লুপিং হবে, লুপ তৈরি হবে। কিভাবে? খেয়াল করছো, একটি মাত্র কাইজমা থাকলে সেখানে কি হবে? লুপ তৈরি হবে। ওকে, এবার খেয়াল করো, এই একটা কাইজমা, এই একটা কাইজমা, দুইটা কাইজমা এখন কি হইছে? একসাথে হইছে। দুইটা কাইজমা একই সাথে হইলে তারা এইভাবে দাঁড়ায় যাবে, একদম জাস্ট লাইক এটা এরকম। খেয়াল করো, যখন এমন কোণ হবে, দেখো তো কত ডিগ্রি কোণ তৈরি হইছে? 90 ডিগ্রি। অর্থাৎ দুইটা মাত্র কাইজমা থাকলে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। এখন আমি যে পয়েন্ট বলবো খেয়াল করো, দুইটা কাইজমা বা দুইয়ের অধিক, অর্থাৎ দুইয়ের অধিক মানে 2 3 4 5 100 200 500 হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যাই হোক না কেন, সেক্ষেত্রে কোণ তৈরি হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90। প্যাকাইটিনে লিখতেছি কেন? এটা হবে ডিপ্লটিনের ক্ষেত্রে। অর্থাৎ একটা কাইজমা থাকলে 180 ডিগ্রি কোণ, দুই অথবা দুইয়ের বেশি হলে সেক্ষেত্রে হবে 90 ডিগ্রি। শেষ। এই অধ্যায়ে আমাদের কিছু লাগবে না, আমার এই অধ্যায়ে এখন এনাফ পরিমাণ হইছে।
যা যা করাইছি ক্লিয়ারলি এবং ডিপলি বুঝতে পারছো কিনা? ক্লাস তো করো না, এখন দেখতেছো দুইজন আছে, তাহলে আমি কিভাবে যাবো বলো তো বাবা? তোমরা ক্লাস করতে অনুরোধ করেছি, ক্লাস করার পরে তারপর তোমরা আমাকে কোশ্চেন করবা যে ভাই আমি এটা বুঝি নাই, তারপর যা যা ক্লাস ভালো লাগে না বলবা, ক্লাস চেঞ্জ হয়ে যাবে, আমি নিজে বাদে আমার অন্য জায়গায় আসবো, কোনো সমস্যা নেই। আমি যদি আমার ক্লাস নিতে ভালো না লাগে জানো, আমার ক্লাস চেঞ্জ হবে, বাট তোমাদেরকে ক্লাস তো করতে হবে। ক্লাস না করলে আমি কিভাবে তোমাদেরকে ভাই কিভাবে সমাধান করবে সবকিছু? এখন কি করো, আমরা এখন কোশ্চেন সলভিং এ যাব। তার আগে যতটুকু আলোচনা করছি বুঝছো কিনা? যারা ক্লাসে আসো একটু জানো, একটু জানাও, আমরা কোশ্চেন সলভিং এ যাব। ক্লাসে যারা ছিলে তারা একটু বলো যে তোমরা বুঝছো কিনা। একটু ব্যস্ত জানাও, আমাদেরকে একটু ব্যস্ত জানাও, তারপর আমরা নতুন করে ক্লাস শুরু করব। হ্যাঁ, নতুন করে আমরা কোশ্চেন সলভ করব। একটু ব্যস্ত জানাও যারা। একটু ব্যস্ত দেখো, তারপর আমরা এখান থেকে অন্য কিছু আমরা এখন করতে যাব, যে আমরা কোশ্চেন সলভ দেখব। আমরা এখনই কোশ্চেন সলভ এ যাব, তোমরা একটু ব্যস্ত দেখো। আমরা ফুল অধ্যায়ের উপরে কোশ্চেন সলভিং দেখব, মিনিমাম 30 থেকে 40 টা আমরা কোশ্চেন এখন টোটালি সলভ করব। আচ্ছা, এবার আসো দেখো, আমরা যা যা পড়লাম এতক্ষণ, আচ্ছা দেখো প্রথম কোশ্চেন দেখো এখানে কি আছে। এখানে প্রথম কোশ্চেন আছে, খেয়াল করো যে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? কোন ধাপে? প্রথমে আমরা পয়েন্ট বলছিলাম যে দেখো প্রোফেজ ধাপে গিয়ে আমাদের নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এখানে খেয়াল করো শুধু নিউক্লিওলাস দিছে, খেয়াল করছো? এখানে যদি নিউক্লিয়ার এনভেলভ অর্থাৎ নিউক্লিয়ার এনভেলভ অথবা নিউক্লিয়ার পর্দা দিত, তাও কিন্তু আমাদের বিলুপ্তি ঘটতো কোথায়? এই প্রোফেজে। কোথায়? প্রোফেজে। ইন্টারফেজ নিয়ে আমরা কথা বলবো না, কারণ কি ইন্টারফেজের একটা প্রস্তুতিমূলক পর্যায়ে, সেখানে কোনো কিছু বিলুপ্তির কোনো কথা আমাদের পাই নাই। দেখো অ্যানাফেজটাকে আমরা কি বলি? আমরা অলরেডি পড়ছি, অ্যানাফেজকে আমরা কি বলতেছি? গতি পর্যায়ে বলতেছি। ক্যালোফেজে কি হয়? ক্যালোফেজে এই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলভের নতুন করে আবার কি ঘটে? আগমন ঘটে। আগমন আর বিলুপ্তি কখনো এক জিনিস হইতে পারে? কখনো একই জিনিস হইতে পারে না। সো এখানে आंसर হবে আমাদের প্রোফেজ। এবার আসো কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? এগুলো যদি অ্যানসার না থাকতো আমি ওদেরকে ধরতাম এখন। ঠিক আছে, কোন ধাপে মেরুর দিকে গমন করে? মনে করে দেখো, যেই ধাপটাকে আমরা বলছিলাম গতি পর্যায়, সেই ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন করে। যদি তোমাদেরকে চিত্র আঁকেও দেখাইতে হয় আমি দেখাই দিই। দেখো এই ধাপে আসলে কি ক্রোমোজোমগুলো কোথায় থাকে? সবসময় এই যে মিডিল অঞ্চলে। কোথায়? এই যে ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। তারা কোথায় যাবে? সাউথ পোল আর নর্থ পোলের দিকে। অর্থাৎ যখন সে অ্যানাফেজ ধাপে যাবে, তখন সে কি হচ্ছে? এই ইকুয়েটর অঞ্চল থেকে সাউথ পোল বা নর্থ পোলের দিকে যাবে, অর্থাৎ দুই মেরুর দিকে যাবে। তাহলে কোন ধাপে হবে? অবশ্যই অ্যানাফেজ, কারণ এই ধাপটা আমরা কি বলছিলাম? একটু আগে এখানে বলছি, দেখছো আগে কোশ্চেনে, গতি পর্যায়। অর্থাৎ কি গতি দেখলেই তখন আমরা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাইতে পারবো। এই জন্য কোশ্চেন সলভিং কতটা ইম্পর্টেন্ট। ওকে, প্রোফেজ ধাপ নিয়ে বলা লাগবে না, মেটাফেজ ধাপ নিয়ে আমরা কিছুই বলবো না। এরপরের প্রশ্ন হচ্ছে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে? খেয়াল করছো? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে? তোমরা বলো তো, বাইভ্যালেন্ট দেখা যায় মিয়োসিসের কোন উপপর্যায়ে? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে? দেখছো
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22-23 সেশনের কোশ্চেন এসেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22-23 সেশনের ক্ষেত্রেও এই কোশ্চেনটা এসেছে। কতটা ইম্পর্টেন্ট! 22-23 সেশনে আসলে তোমাদের সেশনে কেন আসবে না? বাইভ্যালেন্ট সৃষ্টিটা কিভাবে হয়েছিল আমি এইভাবে দেখাইছিলাম, একটু আগে ধরে নিলাম এটা পিতা আর এটা মাতা, অর্থাৎ দুইটা ক্রোমোজোম এসেছে, একটা পিতা থেকে আর একটা মাতা থেকে। দুইটা ক্রোমোজোম যখন একসাথে হবে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে বলছিলাম সিনাপসিস প্রক্রিয়া। এবং এই সিনাপসিস প্রক্রিয়া যেহেতু হইছে, দুইটা জিনিস একসাথে হইছে, নতুন কিছু তৈরি হবে এখানে। হ্যাঁ, অবশ্যই তৈরি হবে। সেটা কোন প্রক্রিয়ায় তৈরি হবে? সিনাপসিস প্রক্রিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে নতুন যে জিনিস তৈরি হলো তার নাম কি? বাইভ্যালেন্ট। কোন ধাপে একটু খেয়াল করো তো, একটু আগেই বলছি আমরা কোন ধাপে? জাইগোটিন ধাপে। ওকে, এখন যদি তোমরা দেখতে চাও একটু আগেই খাতাটা মেলায় দেখতে পারো। প্যাকাইটিন, জাইগোটিন, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে লেপ্টোটিন, সবগুলো কিন্তু দেখাইছি। এবার আসো, যদি বলো ভাইয়া লেপ্টোটিন ধাপ কেন না, কারণ লেপ্টোটিন ধাপে আমরা বলছিলাম কি বুকে বিন্যাস হবে, বুকে বিন্যাস আর একটা পোলারাইজড বিন্যাস। প্যাকাইটিন কেন না, কারণ বলছি প্যাকাইটিনে আমরা কাইজমা তৈরি হবে। কি তৈরি হবে? কাইজমা। ডিপ্লোটিন ধাপে কি হবে? টার্মিনালাইজেশন হবে, যেটাকে আমরা বাংলায় কি বলছিলাম? প্রান্তীয়করণ। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রান্তীয়করণ? অর্থাৎ কি প্রান্তের দিকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো মিডল পয়েন্ট থেকে প্রান্তের দিকে সরে যাবে। শেষ। এবার আসো, কোষ বিভাজনের ফলে শ্রেষ্ঠ নতুন কোষকে কি বলে? অর্থাৎ কোষ বিভাজন হইছে, এখন নতুন কোনো কিছু তৈরি হবে, এটাকে আমরা কি বলি? এটা কোন সালে এসেছে দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21-22 সেশনেও এসেছে। প্রথম কথা কি? নতুন কোনো কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ মাতা থেকে, অর্থাৎ মায়ের থেকেই নতুন কোনো কিছু তৈরি হয়, অর্থাৎ অবশ্যই মাদার সেল না, প্রথমেই বাদ মাদার সেল। এবার দেখো ডটার সেল কেন? হ্যাঁ, মা থেকে সন্তানের তৈরি হয়। একটু আগেই বলছি অপত্য কোষ মানে কি? শিশু বা নতুন কোনো কিছু পৃথিবীতে আসছে, অর্থাৎ অবশ্যই ডটার সেল হবে। এবার খেয়াল করো সিস্টার সেল কেন না, কারণ একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে আমরা বলতেছি সিস্টার, নতুন কোনো কিছু তৈরি কিছুকে বলতেছি না। অর্থাৎ এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের ভিতরেই ক্রোমাটিড আছে, নতুন কোনো কিছু তৈরি করে ক্রোমাটিড তৈরি হবে না। ফাদার সেল কেন না, কারণ ফাদার সেল নিয়ে এখানে কথাই নেই, অর্থাৎ মাতৃকোষ থেকে কোনো কিছু তৈরি হলে তখন সেটাকে আমরা কি বলবো? অপত্য কোষ, যেটাকে আমরা বলবো হয় ডটার সেল অথবা চাইল্ড। শেষ। আচ্ছা ভাই গুড। আচ্ছা, এরপরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, আমি এটা ক্লিয়ার করতে পারবো না। একটু ওয়েট, একটু ক্লিন করবি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এইভাবে করলে একবার ক্লিন হয়ে যাবে। আচ্ছা দেখো, এরপরে কোশ্চেনে যাচ্ছি আমরা, যে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? পড়ার মধ্যে আমি কিন্তু বলছি, মনে রাখবা সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এবং সিনাপসিস নিয়ে একটু আগেই বলছি। তাহলে এটা জানা কথা। অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস। শেষ। অ্যামাইটোসিস যদি কথা বলা হয়, দেখো চারটা অপশনই কিন্তু আমি শুধু অ্যানসার দিচ্ছি তা না, চারটা অপশনকেই ভেঙে ভেঙে তোমাদেরকে বলে দিচ্ছি। এবং বলে রাখো, যত বেশি ভেঙে বলতে পারবো, যত বেশি তোমরা এটা গ্রহণ করতে পারবা, পরীক্ষা থেকে তত ভালো করবা। অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস একটা কোষ বিভাজন পদ্ধতি, যেটাকে আমরা কি বলছিলাম? প্রত্যক্ষ কোষ বিভাজন। যদি বলে ক্যারিওকাইনেসিস কি, একটু আগে বললাম যে নিউক্লিয়াসের বিভাজন। মাইটোসিস কি? অলরেডি জানো, যেখান থেকে দেহ কোষ তৈরি হয়। শেষ। গ্রিক শব্দ অ্যানাফেজের অর্থ কি? আমরা একটু আগে বললাম, অ্যানাফেজকে গতি পর্যায়ে বলে, নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। এবার আসো, মিওসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে সিনাপসিস ঘটে? এক কোশ্চেন কত জায়গায় আসতেছে দেখো। 2021-22 সেশনে এটা এসেছে, ভাই উপরে ওঠেন। 21-22 সেশনে এটা এসেছে। অর্থাৎ একটু আগে বলছি, জাইগোটিন নিয়ে বলছি, সিনাপসিস, হোমোলোগাস ক্রোমোজোম। এটা বলাই লাগবে না, নির্দ্বিধায় তোমরা বলতে পারবা জাইগোটিন ধাপে কি তৈরি হয়? আমার সিনাপসিস তৈরি হয়। কারণ কি? সিনাপসিসের মাধ্যমে একটু আগে দেখলাম বাইভ্যালেন্ট তৈরি হয়। আচ্ছা, এরপরে পয়েন্ট, কোষ বিভাজনের আবিষ্কার করেন কে? সুন্দর করে বলে লিখছি, আজকেও লিখছি, খেয়াল করে দেখো, যে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং কে আমরা কি বলি? এই যে ফ্লেমিং দিছে, শুধু ফ্লেমিং না, মনে রাখবে এটাকে বলা হয় ওয়াল্টার ফ্লেমিং। তিনি এও বলছি, তিনি আবিষ্কার করছেন, ভালো কথা, কোন জায়গা থেকে আবিষ্কার করছেন? একটা সামুদ্রিক মাছ, যার নাম কি? সালামান্ডার। সেটার বৈজ্ঞানিক নামও বলে দিচ্ছি, সেটার নাম কি? ট্রাইথরাস ম্যাকুলোসা। সবকিছু বলে দিচ্ছি আবার। আচ্ছা, এরপরে কোশ্চেন, মায়োসিস বা মিওসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ স্থায়ী পর্যায় কোনটি? তোমরাই বলো। এটা কিন্তু সুন্দর করে একটু আগেই বলছি কিন্তু। আচ্ছা, আমি আরেকবার ব্যাপারটা ক্লিন করি।
তাহলে তো অনেক ভালো হতো। এবার দেখো মায়োসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় করতে প্রথম ধাপটা, এই ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেল অন্যতম বড় জিনিস নিউক্লিয়াসের ক্ষেত্রে, যেটা কি হচ্ছে আমার বিলুপ্তি ঘটছিল, এই জন্য এটাকে বলবো প্রোফেজ ধাপ। আচ্ছা, এরপরের কোশ্চেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে কাইজমা সৃষ্টি হয়? কি তৈরি হয়? কাইজমা। রিমাইন্ডার, একটু আগেই বলছি প্যাকাইটিন ধাপ এমন একটা ধাপ যেখানে ক্রসিং ওভার হবে এবং ক্রসিং ওভারের মাধ্যমে কি তৈরি হয়? কাইজমা তৈরি হয়। তাহলে কোন ধাপ? প্যাকাইটিন ধাপ। গুড। লেপ্টোডিন কেন না? কারণ একটু আগে বলছি লেপ্টোডিন মানে বুকে বিন্যাস, জাইগোটিন মানে কি বাইভ্যালেন্ট অর সিনাপসিস, ডায়াকাইনেসিস মানে কি টার্মিনালাইজেশন অর প্রান্তীয়করণ। আচ্ছা, উপরে উঠে এবার। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো ভাই, উপরে উঠে। এরপরের প্রশ্ন হচ্ছে, এরপরের প্রশ্ন দেখো, মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1, প্রথম পয়েন্টটা বুঝতে হবে। কোশ্চেন দেখো কোথায়, প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? খেয়াল করো, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। আমি বলছিলাম ডায়াকাইনেসিস নিয়ে একটা কথা, হুবহু প্রোফেজের মতো। হুবহু কিসের মতো? প্রোফেজের মতো। অর্থাৎ কি, ওই যে একই রকম কাহিনী, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটবে। আমরা জাইগোটিনে জানি, প্যাকাইটিনে জানি, ডিপ্লোডিনে জানি, কি হয় জানি। মনে রাখবা ডায়াকাইনেসিস কি হবে, এই যে গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছে এখানে, যে কোথায় নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। হুবহু মাইটোসিসের মতো। লিখে দিলাম পাশে, কিসের মতো? হুবহু মাইটোসিসের মতো। এবার আসো, মাইটোসিসের বিভাজনকে ক্যারিওকাইনেসিসের নামকরণ করেন কে? এটা মুখস্থ বিষয়, এটা হচ্ছে স্প্লেইসার। মানে কি? স্প্লেইসার। ওকে। ফ্লেমিং কি করে? ফ্লেমিং হচ্ছে কোষ বিভাজন তৈরি করে। ওয়াটসন কি তৈরি করে? ওয়াটসন হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন তৈরি করে। আচ্ছা, মেন্ডেল কি করে? আমরা জানি গ্রেগার জেভান মেন্ডেল, যিনি হচ্ছে ইভলিউশন বা অভিব্যক্তির জনক, অর্থাৎ বিবর্তনের জনক, খাঁটি বাংলায় বলতে গেলে। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। এরপরে কোশ্চেন হচ্ছে যে মিওসিসের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? ঘুরে ফিরে দেখছো কতটা ইম্পর্টেন্ট আছে, বলছিলাম যে ক্লাসটা, যে ঘুরে ফিরে একই কোশ্চেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখো 21-22 সেশনে এটাও দিছিল যে ক্রসিং ওভার কোথায় ঘটে। একটু আগে কোশ্চেন সলভ করছো প্যাকেটিনে। আচ্ছা, এরপরে কোশ্চেন, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কি বলে? ওটা নন সিস্টার ক্রোমাটিড মানে আমরা বলছি, একটু চিত্র দিয়ে আমি আবার দেখাই তোমাদেরকে। এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একই ক্রোমোজোমে ধরে নিলাম দুইটা ক্রোমাটিড থাকে। প্রত্যেকটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড? দুইটা। অর্থাৎ এখানে কয়টা থাকবে? দুইটা। একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন অংশের বিনিময় হয় তখন সেটাকে আমরা কি বলি? খেয়াল করো তো, ক্রসিং ওভার বলি। একটু আগে এই যে ক্রসিং, এই যে ক্রসিং, যেখানে কি তৈরি হয়? কাইজমা তৈরি হয়। একই কথা বারবার বলতেছি, যাক সমস্যা নেই, তোমরা বোঝো, এটাই চাই। কোষ থেকে কোষের সৃষ্টি হয়, কে বলছিলেন? কোষ থেকে কোষের সৃষ্টি হয়, এটা মুখস্থ জিনিস। সেটা হচ্ছে রাফলাভ ভ্যারশাউ। রাফলাভ ভ্যারশাউ, একটু মনে করাই দিই, একটু আগে আবার বলছি। ফ্লেমিং কি তৈরি করছিলেন? কোষ বিভাজন। মেন্ডেল ইভলিউশন, আর স্প্লাইজার নিয়ে একটু আগে আমরা পড়ছি। আচ্ছা, এরপরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন হচ্ছে, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়? এই পয়েন্টটা আমাদের খেয়াল করতে হবে, এটা একটু শেখার বিষয় আছে। বিভক্ত কি তৈরি করে? ক্রোমাটিড তৈরি করে। আমি বলছিলাম এই যে একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমকে যদি লম্বালম্বি বরাবর অর্থাৎ অনুদৈর্ঘ্য বরাবর অথবা অনুপ্রস্থ বরাবর ভাগ করি, কি ভাগ? মাইটোসিস ভাগ। যদি মাইটোসিস করি তখন আমার যেখানে কি তৈরি হবে? ক্রোমাটিড তৈরি হবে। এই ধাপটা আমি কখন পাবো? প্রথমে সুন্দর করে লিখছিলাম যখন প্রোফেজ নিয়ে বিশ্লেষণ করছিলাম, খেয়াল করবা যে সেখানে কি তৈরি হয়েছিল? প্রোফেজ ধাপে ক্রোমাটিড তৈরি হয়েছিল। যদি তোমরা প্রুফ চাও আমি লিখছি কিনা, তাইলে আমি তোমাদেরকে প্রুফ হিসেবে এটাও দেখিয়ে দিই। দেখো, আসো, দেখো এই যে আমরা লিখছি প্রোফেজ ধাপে কি কি হয় সম্পূর্ণ এখানে বিশ্লেষণ আছে। নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিড, স্পিন্ডল ফাইবার সবকিছু। প্রোমেটাফেজেও বলছি ক্রোমোজোমাল নৃত্য, ট্রাকশন ফাইবার, বিকর্ষণ তন্তু, ইকুয়েডর অংশ সবকিছু। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলোকে সবথেকে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট এবং মেটাকাইনেসিস। অ্যানাফেজ নিয়ে এত কিছু আলোচনা করলাম এতক্ষণ, দেখো খেয়াল করো। অ্যানাফেজকে গতি পর্যায়ে বলে লিখছি। অ্যানাফেজকে
কিভাবে যে একটা মেরুর দিকে গমন করে, আকৃতি কেমন নাই, ভি এল জে আই মেটাসেন্ট্রিক সাবমেটা অ্যাক্রো সবকটার কথা বলছি। ভি ফর মেটাসেন্ট্রিক, এল ফর সাবমেটা, জে ফর অ্যাক্রো, আই ফর টেলোসেন্ট্রিক। পুরো সহকারে তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কি কি করানো হয়েছে। যদি ক্লাসটা মনোযোগ দাও তাইলে কিন্তু ইজিলি সবকিছু সম্ভব। ক্লাসে মনোযোগ দিতে পারলে আমাদের অন্য কিছু লাগবে না, যদি ক্লাসে মনোযোগ দিয়ে থাকো। আচ্ছা, এবার আসলে আমরা আবার ফিরে আসি। একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে কি বলবো? ওয়েট, একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে আমরা কি বলি? একটু আগেই দেখিয়েছি, একটু আগে বললাম যে এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের একই ক্রোমোজোমে যদি দুইটা ক্রোমাটিড থাকে এটাকে বলবো কি? সিস্টার ক্রোমাটিড। শেষ। নন সিস্টার কখন বলবো? এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, তাহলে এখানে কয়টা ক্রোমাটিড থাকবে? দুইটা। বাট এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। শেষ। আচ্ছা, আসি এরপরে কোশ্চেনে যাই। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলোর ক্রোমাটিড বিভক্ত হয়? একটু আগে দেখালাম করাইছি বোর্ডে যে কোন ধাপে? প্রোফেজ ধাপে। কোষকে মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে কোনটি? কোষকে মাইটোসিস হতে ভূমিকা, এটা কিন্তু আমি বলি নাই, এটা একটু খেয়াল করো, মনে রাখো। মাইটোসিস নিয়ে অনেক কথা বলছি, কোশ্চেনে এসেছে আরো একটা কথা বলে দেয়। মাইটোসিস বিভাজন একটা অবিরত প্রক্রিয়া, মানে এটা হতেই আছে। বাট এই মাইটোসিস বিভাজনকে নিয়ন্ত্রণ করে P53 নামক একটা প্রোটিন। তাহলে এখান থেকে আরো একটা জিনিস শিখে নাও, P53 কি? একটা প্রোটিন। এটা তোমার মাইটোসিস বিভাজনকে নিয়ন্ত্রণ করতেছে। এখন কতটা ইম্পর্টেন্ট এই P53 খেয়াল করো। কোন কারণে তোমার কোষ বিভাজন আজকে যত ধরে নিলাম আমার এই জায়গাটাই 100টা কোষ তৈরি হওয়ার কথা ছিল, বাট কোন কারণে ওখানে 100টা জায়গায় 120টা হয়ে গেছে। তার মানে কি? তখন তোমার কোষকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। কেন নিয়ন্ত্রণ করতে পারে নাই? সেখানে P53 প্রোটিন কাজ করতে পারে নাই। এই জন্য কোন কারণে P53 প্রোটিন যদি ওই 120টার পরও আরো নিয়ন্ত্রণ করতে না পারে, তখন সেখান থেকে কোষ তৈরি হয়ে গেছে 200টা। রিমাইন্ডার, এইভাবে যখন একটা কোষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন কোষ থেকে সেই জায়গায় কি তৈরি হয়? আস্তে আস্তে টিউমার তৈরি হয়। এবং এই টিউমারটাও যখন তুমি P53 প্রোটিন নিয়ন্ত্রণ করতে পারবে না, ওই টিউমার আরো কোষ বিভাজনের পরে একটা পর্যায়ে গিয়ে সেখান থেকে ক্যান্সার তৈরি হবে। বুঝতে পারছি সবাইকে? ডান। আচ্ছা, যদি কেউ আমাকে বলো সিডিকে কি ভাইয়া? বলছি সিডিকে এর পূর্ণরূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটা কি একটা এনজাইম, এটাও বলছি। ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট কোথায় দেখছো জানো? একটা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ফ্রাগমোপ্লাস্ট দেখতে পারবা। সাইক্লিন কি? এই সাইক্লিন হচ্ছে এই যে এখানে বললাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আচ্ছা, কোষ চক্রের মোট সময়ের শতকরা কত ভাগ মাইটোসিস দশায় ব্যয়িত হয়? বলছিলাম কোষ প্রস্তুতির 90 থেকে 95 ভাগ, আর সে হচ্ছে বিভাজনের ফলে কত ভাগ? 5 থেকে 10 ভাগ। সোজা কথা ভাই করে দেব। আচ্ছা, এরপরের কোশ্চেনে দেখো, গ্যামিট গঠনের ঠিক পূর্বে ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটলে তাকে কি বলে? রিমাইন্ডার, এটা আমরা বলি টার্মিনাল মায়োসিস। কেন? খেয়াল করো, জাইগোটিক মায়োসিস মানে কি? জাইগোটিক মানে যখন ক্রোমোজোমগুলো একসাথে জোড়া দিচ্ছে। আমার কি বলছে এখানে? কি বলছে ক্রোমোজোমগুলো জোড়া দেওয়ার কথা না। ডিপ্লয়েড জীবে, অর্থাৎ কি? মানুষ একটা ডিপ্লয়েড জীব, কিন্তু এই ডিপ্লয়েড জীবে কি হয়? মায়োসিস যখন ঘটে তখন মনে রাখবা সেখানে স্পেরিকও হবে না, ইকুয়েশনালও হবে না। কারণ কি? ইকুয়েশনাল কখন হয়? যখন মাইটোসিস হয়। আমার বলছে কি? মায়োসিস, অর্থাৎ কি? রিডাকশনাল, হ্রাসমূলক। বলে নাই সমীকরণিক বা ইকুয়েশনাল। তার মানে কি? এটা হবে অবশ্যই টার্মিনাল, একদম শেষ প্রান্তে গিয়ে মায়োসিস যেটা হয় সেই ধাপে গিয়ে আমার কি হয়? গ্যামেট গঠন হয়। আচ্ছা, ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ন্ত্রণ করতে পারে আইসোটোপটি খুবই কার্যকর কোনটি? এবার খেয়াল করো, এটা হচ্ছে কোবাল্ট 60, যেটা হচ্ছে ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করে। আরেকটা কথা বললাম একটু আগে, বলতো কি? P53 প্রোটিন। যদি বলে আইসোটোপ, আইসোটোপের ক্ষেত্রে কোনটা হবে? কোবাল্ট 60। যদি আইসোটোপ ব্যতীত প্রোটিনের কথা বলে সেটা মনে রাখবা P53 প্রোটিন। শেষ। আচ্ছা, এরপরে আসো। এরপরে প্রশ্ন হচ্ছে টিউমার কোন কারণে হয়? বলো তো তোমরা। আমি বলবো না, একটু আগে তোমাদেরকে বলছি অনিয়ন্ত্রিত মাইটোসিস। আচ্ছা, কোষের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে? দেখবা করাইছি কিনা? প্রুফ দেখবা? আবার প্রুফটা দেখাই আসি। চলো আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট হচ্ছে কোশ্চেনে। দেখো এই যে মেটাকাইনেসিস দেখছো? লিখছি কোন ধাপে? মেটাফেজ ধাপে। খেয়াল করছো? এও বলছি ক্রোমোজোম যখন কি হয় এই বিষুবীয় অঞ্চলের দিকে আটাইও দেখছি, যে বিষুবীয় অঞ্চল দেখছো? লিখছি ইকিউ।
ইকো ইজ দ্য মিনিং অফ ইকুয়েডর অঞ্চল। ইকো ইজ দ্য মিনিং অফ কি ইকুয়েডর অঞ্চল। তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন দেখিয়েও দিচ্ছি যে কি কি আকারে পড়াইছি কিনা। এটাও বলছি যে মেটাকাইনেসিস কখন হবে, যখন এই যে ইকুয়েডর অঞ্চলের দিকে ধাবিত হবে একটা ক্রোমোজোম। এবার দেখো তাহলে অ্যানসার তোমরা দিবা, আমি কেন দিব? তোমাদের উচিত যে ক্লাসে থাকা সবথেকে বেশি পরিমাণে অ্যানসার তোমাদের নিজেদেরই করা। তাইলে তুমি বুঝতে পারবা যে আসলে আমার কি কি করানো হচ্ছে ক্লাসে, কি কি পরীক্ষায় আসবে, কিভাবে করব। এটা যদি তোমরা করতে ব্যর্থ হও তারপরে কিন্তু আসলেই কথা থাকে না। কিন্তু তোমরা ক্লাস না করে যদি এটা বলে থাকো তাহলে আমি সরি। এবার দেখো কোশ্চেনে তোমরাই অ্যানসার করো। বললাম কোষের বিষুবীয় অঞ্চলে ওয়েট 1 মিনিট। কোষের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হতে কি বলে? অ্যানসার দেখছো কি? সি মেটাকাইনেসিস। করাইছি একটাকে করাইছি। ক্লিয়ার দ্যাট? তাহলে এখন বলো, এরপরেও যদি তোমরা না পড়ো, না পড়ে বলো যে অন্য কথা, তাহলে এটা আর সমস্যা হবে। এবার দেখো সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? একটাকে বলছি সাইটোপ্লাজমে। আর নিউক্লিয়াসের বিভাজন কি বলে? ক্যারিওকাইনেসিস। শেষ। আচ্ছা এবার আসো ভাই উপরে দেখো 30 থেকে 35টা কোশ্চেন ধরে ধরে आंसर যদি তোমাদের পড়াচ্ছি, তারপরও যদি তোমরা না ক্লাস করো, এটা তোমাদের ব্যর্থতা ছাড়া আর কারো ব্যর্থতা থাকবে না। সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? এটা তো সবাই জানে, একই কোশ্চেন বারবার আসছে। কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? রিমাইন্ডার, ক্যারকিনোজেনেসিস মানে কি? p53 প্রোটিন যখন কোনো কোষকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেখানে আমরা এইভাবে মুখস্থ করতাম ক্যারকারানি, বলে না যে ক্যারকারানি অতিরিক্ত বকে, অর্থাৎ কি অতিরিক্ত কোষ বিভাজন তখন তৈরি হয়, তখন সেটাকে বলে ক্যারকিনোজেনেসিস। আচ্ছা কোষ চক্রের শতকরা কত ভাগ সময় ইন্টারফেজ দশায় ব্যয় হয়? একই কোষের যখন 90 থেকে 95 ভাগ। মনে রাখবা কোষ চক্রের ক্ষেত্রে 90 থেকে 90 ভাগ সময় লাগে, আর 5 থেকে 10 ভাগ সময় লাগে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে। শেষ। এরপরে আর কি লাগে বলো? আচ্ছা এরপরে দেখি আমরা, এরপরের কোশ্চেন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? 2 বার। এটাও প্রুফ দেখাই আসে। চলো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কতবার কোষ বিভাজন হয়? আসো দেখি। আচ্ছা দেখো আমি লিখছি যে ক্রোমোজোম কয়বার? মাইটোসিসে ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস কয়বার? একবার লিখছি। এবার আসো তাহলে অ্যানসার কেন আমার দেয়া লাগবে? অ্যানসার তো দেওয়ার কথা তোমাদের। সিম্পল, কত কিছু করাইছি একটা মাইটোসিসে, এটাকে ইকুয়েশনাল বলে, সমীকরণিক বলে, মাতৃকোষ থেকে অপত্য কোষ, একটু আগে বলছিলাম যে কেন ডটার সেল, সেগুলো দেখাইছি। দেখো এরপরে চলো আমরা দেখি যে কতবার হয়, আমরা একটু দেখে আসি। কোথায় ছিলাম? এই যে দেখছো একবার আমি লিখছিলাম, একবার কি লিখছি? একটু আগে দেখছো নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার লিখছি কিনা? এরপরে বলো আর কি দেখাতে পারি? কোন প্রক্রিয়ায় জীবদের, আমার 2 3 4 কেন না, কারণ আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে এসেছি, এই জন্য আর ব্যাখ্যা করলাম না। যদি বলা হয় নিউক্লিয়াস, তারপরও বলে দেয়, তোমরা প্রশ্ন থেকেই তো যাই মনের ভিতরে, নিউক্লিয়াস 2 বার যখন হবে তখন মনে রাখবা সেটা আর মাইটোসিস থাকবে না, সেখানে কি বিভাজন হবে? মিয়োসিস। নিউক্লিয়াস একবার এক কথায় সেটা কি? মাইটোসিস। নিউক্লিয়াস 2 বার এক কথায় কি? সেটা হচ্ছে মিয়োসিস। শেষ। কোন প্রক্রিয়ায় জীবদের ক্ষতস্থান দ্রুত পূরণ হয়? একটু আগেই বললাম p53 প্রোটিনকে বারবার বলতেছি। কোন ধাপে? মাইটোসিস ধাপে। যদি বেশিবার বিভাজন হয় ক্যান্সার হবে, আবার যদি তোমার কোনো একটা অংশ কেটে গেছে সেটা কোন প্রক্রিয়ায় পূরণ হবে? সেটা হচ্ছে মাইটোসিস ধাপে। অর্থাৎ কি ক্ষতস্থান দ্রুত পূরণ হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। শেষ। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম আকৃতিকে কি বলে? একটু আগেই তোমাদের চোখ এইভাবেই দেখাইছি, চোখে দেখাই দেখে VLJI লেখা দেখছিলে, VLJI বলছিলাম V ফর মেটা, V ফর কি? মেটাসেন্ট্রিক, L ফর কি? সাবমেটাসেন্ট্রিক, J ফর কি? অ্যাক্রোসেন্ট্রিক, I ফর কি? ট্যালোসেন্ট্রিক। এবার খেয়াল করো তো, বলতেছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম আকৃতিতে কেমন হয়? দেখো তো সাবমেটা কোনটা হইছে? লিখছি সাবমেটা লিখছি কি? L ইজ দ্য মিনিং অফ কি? B आंसर হইছে। শেষ। তাহলে V কি? যদি বলতো যে V মানে তোমার মেটাসেন্ট্রিক কোনটা, তাহলে কি V হতো। যদি বলতো অ্যাক্রোসেন্ট্রিক কোনটা, অবশ্যই J হতো। যদি বলতো ট্যালোসেন্ট্রিক কোনটা, I হতো। শেষ। আচ্ছা এরপরে আসো, এরপরের কথা হচ্ছে কি মাইটোসিস এর কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? আমরা পড়ছি। শেষ। কোনটির মাধ্যমে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয়?
জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয় কি ক্রসিং আকারে যদি ব্যাখ্যা করতে হয়, কারণ মনে রাখবা কাইজমা তৈরি হয়েছিল, কাইজমা তৈরির মাধ্যমেই নতুন নতুন কিছু পৃথিবীতে তৈরি করতেছে। ইভেন একটু খেয়াল করবা, আগে যখন জমিতে চাষ করা হতো 1 বিঘা ধান করলে সাধারণত দেখা যায় যে 25 থেকে 30 মণ এমন ধান পাওয়া যেত। বাট আধুনিক ভাবে চাষ করার ফলে 1 বিঘা ধান করলে মিনিমাম 40 থেকে 45 মণ ধান পাওয়া সম্ভব। কি করে জানো? নতুন নতুন জাত যেমন বিরি, ইরি, এইগুলোর কথা তো শুনছো। এগুলো কেন বেশি চাষ করা হচ্ছে? কারণ এগুলোর মধ্যে বেশি ফলন পাচ্ছি। বেশি ফলনটা কিভাবে পাচ্ছি? ক্রোমোজোমের পরিবর্তন করে, ক্রোমোজোমের ডিএনএ পরিবর্তন করে। কোন প্রক্রিয়া করব? এই ক্রসিং ওভারের মাধ্যমে। সো আমাদের আর বেশি কিছু বলছি না, তোমাদের এনাফ পরিমাণ কোশ্চেন দেখালাম। এনাফ পরিমাণ প্রত্যেকটা কোশ্চেন জানি না করে কত বছরে এসেছে তাও তোমরা খেয়াল করে দেখছো। সো আমার মনে হয় ক্লাসটা খুব সুন্দর করে বুঝছো। এরপরে ক্লাসটা যদি না করে থাকো তোমাদের ব্যর্থতা থাকবে, ঠিক আছে? আমাদেরকে একজন লিখছো যে উত্তরটা স্কিপ করলে ভালো। তো আমরা এখন থেকে এরপরে তোমরা যদি চাচ্ছ তোমরা ক্লাসে থাকো, আমরা এখান থেকে স্কিপই করে দেব, তোমাদের কাছ থেকে অ্যানসার নিব। রিমাইন্ডেড প্রত্যেকটা অ্যানসার আমি আগে যেভাবে ব্যাখ্যা করে নিয়েছি, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমি কোশ্চেন দেখাবো। দেখানোর পরে তারপর তোমাদের হচ্ছে আমি কি বলবো যে আমরা এইভাবে কোশ্চেন সলভ করব। আমি অ্যানসারও রাখবো না, তোমরা তোমাদের কাছ থেকে অ্যানসার নিব। প্রথম দিন বলে আমরা এটা রাখছি যে তোমরা সম্পূর্ণভাবে যদি দেখতে পারো, বুঝতে পারো, এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আমরা দিশা তোমার কথা আমরা রাখবো। নেক্সট দিন থেকে অবশ্যই আমরা অ্যানসার রাখবো না, তোমাদের কাছে আমি কোশ্চেনটা ছেড়ে দিব। না পারলে আমি ব্যাখ্যা করব। এবং প্রত্যেকটা টপিক যেভাবে আজকে ব্যাখ্যা করে তারপর কোশ্চেন সলভ করলাম, প্রত্যেকটা ক্লাসে আমি এইভাবেই তোমাদেরকে দেখাবো। এরপরও যদি আমার কোশ্চেন থাকে বাইরে দিনে আমাকে জানাবা। আমার থেকে যদি তোমাদের মনে হয় যে ভালো কেউ করবে, তোমাদের সামনে উপস্থাপন করা হবে। কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ যে এখন থেকে নিয়মিত ক্লাস করার প্রিপারেশন নাও। নিয়মিত ক্লাস করে যদি তোমরা ভালোভাবে হচ্ছে প্রত্যেকটা দিনের ক্লাস বই পড়তে থাকো, মেইন বই পড়ো, অন্য কোনো বইয়ের কথা বলতেছে না। আমাদের প্রশ্ন ব্যাংক দিয়ে দিবে তোমাদের খুব তাড়াতাড়ি, তোমাদের জন্য প্রশ্ন ব্যাংকও বের করা হচ্ছে। সো তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা একটু রেডি হও যে নিয়মিত পড়ালেখা করতে এবং প্রত্যেকটা ক্লাস সময় মতো করে নিতে। সো আজকের ক্লাস আই থিংক সবাই বুঝছো। জানাইতে থাকো কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিক বুঝছো কিনা। এটার মাধ্যমে আমি বলছি যে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।